আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এফআরসি আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আমাদের নতুন বছরে আজকে হচ্ছে প্রথম আইসিটি ক্লাস। আজকের আইসিটি ক্লাসে আমরা হচ্ছে চ্যাপ্টার 4টা কমপ্লিট করব। গত ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এর আংশিক শেষ করেছিলাম, আজকে হচ্ছে পুরোটা কমপ্লিট করব। আচ্ছা, আমাকে জিতু বলছো যে, না জিতু না, কি বলছো? হ্যাঁ, জিতু বলছো এইচএসসি 26 নিয়ে কিছু বলি না কেন? তোমাদের নিয়েই তো কথাবার্তা বলা হয়, এইচএসসি 26 নিয়েই তো কথাবার্তা। আর মহসি বলছো 8 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, এখন কি ক্লাস অফ রাখা উচিত কিনা? তোমার যদি ধরো যে পরীক্ষার আগে গ্যাপ থাকে, তাহলে তুমি ক্লাসগুলো করতে পারো। আর ধরো যে কালকে পরীক্ষা, আজকে যদি একটা ক্লাস পড়ে, তোমার যদি মনে হয় যে অনেক কিছু রিভিশন দেওয়ার বাকি বা অনেক কিছু এখনো পড়া বাকি, ইন দ্যাট কেস হচ্ছে তুমি হচ্ছে পরের রেকর্ডিং দেখে নিতে পারো আর কি, ঠিক আছে? তো আর কি, এটা তোমার বর্তমান অবস্থার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর আলোচনাটা যতটুকু বাকি আছে ওইটুকু শুরু করে দেই। আচ্ছা, তো আমাদের গত ক্লাসে হচ্ছে ওয়েব ডিজাইনিং এর পার্টটা এবং হচ্ছে তোমার ইন্টারনেটের যেই পার্টটা সেটা কমপ্লিট করা হয়েছিল। আজকে হচ্ছে আমরা এইচটিএমএল এর ইম্পর্টেন্ট কিছু ট্যাগ, যেগুলো হচ্ছে আমাদের গত ক্লাসে কভার করা হয়নি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? যেগুলো লিস্ট এখানে দেওয়া আছে, দেখতে পারতেছো। ওকে, তো আমরা শুরু করি। আমাদের প্রথমে একটু অ্যাট্রিবিউট নিয়ে কিছু কথাবার্তা এখানে বলা আছে, এগুলো একটু দেখি, ঠিক আছে? অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের ব্যাপারটা হচ্ছে যে তোমার কোন একটা ট্যাগের প্রপার্টিকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি হচ্ছে অ্যাট্রিবিউটের সাহায্যে, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝাই। তুমি এই মার্ক করা কোডটা একটু খেয়াল করো। এখানে আমাদের এই মার্ক করা কোডে যেই ট্যাগটা ইউজ করা হয়েছে সেই ট্যাগটা হচ্ছে H1 হেডিং ট্যাগ। তো তোমরা জানো H1 ট্যাগ ইউজ করে আমরা মূলত হেডিং দিই, তাই না? সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 ট্যাগ। তো এই H1 ট্যাগের ওপেনিং ট্যাগের ভেতরে দেখো, ট্যাগের নামের পাশেই এই যে কিছু জিনিস লেখা আছে, এখানে দেখতেই পারতেছো। এগুলো কি, এগুলো কি জিনিস, এটা একটু তোমাদেরকে বুঝাই। দেখো, এখানে আমাদের ট্যাগের নামের পাশে স্টাইল দেওয়া হয়েছে। স্টাইল এখানে একটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? অ্যাট্রিবিউট কি? ওই যে তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমাদের ট্যাগের প্রপার্টি কন্ট্রোল করার জন্য যেই ব্যবস্থা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? এক্সাম্পলটা কমপ্লিট করলেই বুঝতে পারবা। তো এই স্টাইলের পাশে দেখো ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভেতরে আমরা কিছু কথা লিখছি। এগুলোর কাজ কি একটু বুঝো। তুমি দেখো, ডাবল কোটেশনের ভেতরে আমরা কালার, তার পাশে কোলন দিয়ে ব্লু লিখছি। তো এই কালারটা বেসিক্যালি হচ্ছে এখানে একটা প্রপার্টি। কালার হচ্ছে একটা প্রপার্টি, যার ভ্যালু হচ্ছে আমরা এখানে দিয়েছি ব্লু। তাহলে এইটা দেওয়ার কারণে কি হবে? এটা দেওয়ার কারণে যেটা হবে, তোমার হেডিং ট্যাগ যেটা আছে না, এটা নর্মালি তুমি যদি এই স্টাইল অ্যাট্রিবিউট ইউজ না করতা, আমি একটু তোমাদেরকে দেখাই। স্টাইল অ্যাট্রিবিউট আমি যদি এখানে হেডিং ট্যাগে না ইউজ করতাম, তখন আউটপুটটা দেখতে আসতো এরকম। এই যে আমাদের কন্টেন্টটা হচ্ছে দিস ইজ এ হেডার, তাহলে আমাদের আউটপুটটা দেখতে হইতো এরকম, দিস ইজ আ হেডার। বাট যখনই আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কালার প্রপার্টি ব্লু সেট করে দিচ্ছি, তখন তোমার ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম। এই যে স্টাইল অ্যাট্রিবিউট সহ যখন আমরা আউটপুটটা বিবেচনা করতেছি, তখন জিনিসটা দেখতে হচ্ছে এরকম। এই যে দেখো,
আমাদের এখানে কালার ব্লু সেট করে দেওয়া হচ্ছে না, তাহলে এই হেডিংটা ব্লু কালারে আসবে। এই যে তাহলে দেখো আমার হেডিং ট্যাগ তার একটা বৈশিষ্ট্যকে কিন্তু আমি এই অ্যাট্রিবিউটের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারতেছি, ঠিক আছে। যেমন দেখো এই যে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমি কালার কোলন দিয়ে ব্লু দিয়েছি, এই কারণে আমার হেডিংটা ব্লু কালারে আসতেছে। আবার আমি এখানে দেখো টেক্সট অ্যালাইন নামের আরেকটা অ্যাট্রিবিউট, এইটা মূলত আমার হেডিংটা কোথায় বসবে সেটা ঠিক করে দেয়। এই টেক্সট অ্যালাইনের ভ্যালু দিছি সেন্টার, এর কারণে কি হবে, আমাদের নর্মালি কোনো একটা হেডিং যখন আমরা দিই সেটা সাধারণত যেটা হয় ওয়েব পেজের একদম বাম পাশে গিয়ে বসে, বাট তুমি যখন টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিবা এটা একদম মাঝখানে বসবে। বুঝতে পারছো? তাহলে অ্যাট্রিবিউট দিয়ে কি করতে পারতেছি আমরা? অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ট্যাগের আমরা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। আমি কি জিনিসটা বোঝাতে পারছি? ওকে, তাহলে আমাদের সামনেও হচ্ছে অনেক এরকম অ্যাট্রিবিউট ইউজ করা হবে, ওইগুলো আরও তোমরা যখন দেখবা বিষয়গুলো আরও ক্লিয়ার হবে, ঠিক আছে। আর এইখানে তুমি যা দেখতে পারতেছো এগুলো হচ্ছে নিয়ম। এই যে প্রপার্টি তার পাশে একটা কোলন দিতে হয়, এটা নিয়ম। প্রপার্টি তার পাশে একটা কোলন দিয়ে ভ্যালু দিতে হয়। আবার একাধিক প্রপার্টি ভ্যালু জোড়ার মাঝখানে এরকম সেমিকোলন দিতে হয়, এগুলো নিয়ম সব। হ্যাঁ, আমরা সিকিউ সলভ করব না, তোমাকে এইভাবেই লিখতে হবে, বুঝতে পারছো? মানে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে এইভাবেই লিখতে হবে। তুমি চাইলে তোমার মন মতো লিখলে হবে না, এগুলো নিয়ম, নিয়ম মেনে তারপর লিখতে হবে, এটাই তো শিখতেছি আমরা। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। তুমি এইটুকু আশা করি বুঝছো, অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা কোনো একটা ট্যাগের বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। ট্যাগ তো একটা সিম্পল কাজ করে, আমরা যদি ওই কাজকেই আরও বেশি হচ্ছে মডিফাই করতে চাই তাহলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ওকে, তো আমরা সামনে আরও অ্যাট্রিবিউট দেখব, তুমি এইখান থেকে জাস্ট এইটুকু বুঝলেই হবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ইম্পর্টেন্ট টপিকে। তো প্রথম ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটার নাম দিয়েছি হচ্ছে আমরা হাইপার লিঙ্ক। হ্যাঁ, হাইপার লিঙ্ক বলতে কি বোঝায়? হাইপার লিঙ্ক বলতে মূলত বোঝায় দুইটা ওয়েব পেজকে কানেক্ট করে দেওয়া বা লিঙ্ক করে দেওয়া। আমরা অনেক সময় এটা দেখেছি যে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে যাওয়া যায়, তুমি আশা করি এটা অহরহ দেখছো। এটা ধরো পেজ 1, এটা পেজ 2। হ্যাঁ, তো তুমি ধরো পেজ 1 থেকে পেজ 2 এর ওয়েবসাইটে যেতে পারো, পেজ 2 তে যেতে পারো কিভাবে? এই যে পেজ 1 এ পেজ 2 এর একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে ক্লিক করলেই তুমি পেজ 2 তে চলে যেতে পারো। তাহলে এই যে যে ব্যবস্থা, এটাকে আমরা কি বলতে পারি? যে আমাদের ওয়েব পেজ দুইটা পরস্পরের সাথে কানেক্ট আছে, হ্যাঁ, বা এটাকে আমরা বলি হাইপার লিঙ্কড অবস্থায় আছে। তো হাইপার লিঙ্ক করা বলতে আসলে এইটাই বোঝায়, দুইটা ওয়েব পেজকে কানেক্ট করে দেওয়া, ঠিক আছে। তো এখন এইটাকে তুমি HTML কোড লিখে কিভাবে করবা, সেটা করার জন্যই হচ্ছে তোমার একটা ট্যাগ আছে, যেই ট্যাগটা দেখতে হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ। এটা দেখতে এরকম, এটা একটা কন্টেইনার ট্যাগ, ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এই অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারটা একটু দেখবো, ঠিক আছে। তো খেয়াল করো, আমাদের ডান পাশে একটা তোমার ওয়েব পেজের আউটপুট দেখানো আছে। তো এই ওয়েব পেজের আউটপুটটা তুমি খালি চোখে দেখে খুব বেশি কিছু বুঝবা না, আমি কোডে যাই, কোড থেকে বাকি জিনিস বুঝাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের HTML কোড। এই কোডে অনেক কিছু আছে, সব কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট বডি সেকশন নিয়ে কথা বলবো, এই যে এইটুকু। তো তুমি খেয়াল করো, আমাদের বডি সেকশনের ভেতরে এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়েছে, অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। ওকে, তো আচ্ছা, তোমরা অনেকেই বলতেছো যে টেস্ট নিয়ে তোমাদের হচ্ছে অনেক নাটক হচ্ছে, টেস্ট পিছিয়ে যাচ্ছে। তোমাকে আমাদের এক্সপিরিয়েন্স বলি, হ্যাঁ, আমি তো হচ্ছে 20 ব্যাচের। তো আমাদের সময় কিন্তু হচ্ছে করোনার কারণে ধরো যে প্রতি মাসে একবার HSC পরীক্ষা পেছাতো। তো মানুষ আর কি একটা টাইমে গিয়ে হচ্ছে এটা ধরেই নিছিল যে পরীক্ষা পেছাইতেই থাকবে, ঠিক আছে, এবং প্রস্তুতি নেওয়া ছেড়ে দিয়েছিল। তো যারা ধরো যে প্রস্তুতি নেওয়া ছেড়ে দিছিল তাদের আসলে একটা ধাক্কা খাইতে হয়েছে, ঠিক আছে। কারণ যখন ধরো যে আমাদের অটো পাসের ডিক্লারেশনটা দিয়ে দিল, তার পরপরই তো হচ্ছে ধরো বিভিন্ন জায়গায় পরীক্ষা নেওয়া শুরু করলো। তো অনেকেই কিন্তু আসলে ওই যে যে একবার ছন্দপতন হয়েছে ওইটা থেকে আর ব্যাক করতে পারে না, ঠিক আছে। তো তোমাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, অনেক সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকে না, মানে তুমি চাইলেও এগুলো নিয়ে কিছু করতে পারবে না, তো তোমাকে এগুলো মেনে নিতে হবে। তো তোমার যেটা কাজ,
তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, সেটাই করো তুমি, ঠিক আছে? যতটুকু করা দরকার তোমার অবস্থা বুঝে ততটুকু তুমি করো। তোমাদের যদি এরকম কারো থাকে যে ধরো যে ইন্টারের একাডেমিক লাইফে হচ্ছে পড়াশোনা ওইভাবে হয় নাই, তাহলে এইটা তো তোমার জন্য একটা সুযোগ, তুমি এক্সট্রা টাইম পাচ্ছ, এই টাইমটা কাজে লাগাও, ঠিক আছে? আর যাদের মনে হচ্ছে যে আমার তো কমপ্লিটই আছে সব, আমি পরীক্ষা দেওয়ার জন্য একদম রেডি ছিলাম, তারা আর একটু বেশি প্র্যাকটিস করো, অ্যাডভান্স জিনিস দেখো, ঠিক আছে? সো এই সময়টা আসলে কাজে লাগাও, এটার একটা ভালো বেনিফিট তুমি সামনে গিয়ে বুঝতে পারবা, ঠিক আছে? যেমন ধরো আমি যে বুয়েটে পড়ি এখন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে করোনার যে পিরিয়ডটা আমি পেয়েছি ওইটা আসলে আমার জন্য একটা ব্লেসিং পিরিয়ড ছিল, বিকজ আমার আসলে ইন্টারের একাডেমিক লাইফ অনেক ল্যাকিংস ছিল, অনেক তোমার হচ্ছে গ্যাপ ছিল, ওগুলো আমি হচ্ছে কভার করতে পারছি এই করোনার ওই যে টাইমটা আমরা পেয়েছি ওই টাইমে। তো তোমরা আর কি ওইভাবে জিনিসটাকে দেখো, ঠিক আছে? এক্সাম যখন হবে সেটা তো সবাই জানবা, মানে যাদের এরকম প্রবলেম হচ্ছে তাদের কথা বলতেছি, ওকে? আর যাদের এক্সাম ঠিকঠাক আছে তারা তো এক্সাম হয়তো বা দেওয়া শুরু করে দিছো নাকি? ওকে, ঠিক আছে। তো এইটাই আর কি, এটা নিয়ে আর বেশি কথা বাড়িয়ে কিছু নাই। হুম। আর তোমরা আপাতত হচ্ছে এইগুলা বাদ দিয়ে একটু করো, ক্লাসে মনোযোগ দাও, আমরা আজকে একটা সুন্দর ক্লাস করব, ঠিক আছে? অনেক ভালো একটা ক্লাস করব, ওকে? তো একসাথে করতে হবে, এই জন্য তোমাদের মনোযোগ দেওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত একটু আমরা তোমার হচ্ছে চ্যাট বক্স থেকে মনোযোগ সরাই, আমরা হচ্ছে একটু ক্লাসের স্ক্রিনে মনোযোগ দিই, ওকে? তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই এইচটিএমএল কোডের ভেতরে চুম্বক অংশ বা হচ্ছে কাজের অংশটা হচ্ছে এই বডি সেকশন। তো এই বডি সেকশনের ভেতরে তুমি খেয়াল করো, আমরা হচ্ছে এই জায়গাটাতে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। অ্যাঙ্কর মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ, মানে যার সাহায্যে দুইটা ওয়েব পেজকে জোড়া দেওয়া হয়, কানেক্ট করা হয়। তো কিভাবে করা হয় এটা একটু দেখো। আমরা হচ্ছে প্রথমেই অ্যাঙ্কর ট্যাগটা ওপেন করছি, এই দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে অ্যাঙ্কর ট্যাগের নাম দিছি, ওপেন করছি। এরপর আমরা হচ্ছে এখানে ধারাবাহিকভাবে দেখো কিছু অ্যাট্রিবিউট ইউজ করছি, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট, এই যে আমাদের প্রথম যে অ্যাট্রিবিউটটা সেটাকে আমরা বলতেছি এইচরেফ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট আমাদের অ্যাঙ্কর ট্যাগের জন্য। এটাকে বলা হয়, এটার ফুল ফর্মটা হচ্ছে তোমার হাইপারলিংক রেফারেন্স অ্যাট্রিবিউট। হাইপারলিংক রেফারেন্স অ্যাট্রিবিউট, এটার সাহায্যে কি করা হয়, তুমি যেই টার্গেট পেজে যেতে যাচ্ছ, হ্যাঁ, কোন একটা পেজ থেকে তুমি যেই পেজে যেতে যাচ্ছ, হ্যাঁ, ওই টার্গেট পেজের যে ইউআরএল সেইটা তুমি এখানে দিয়ে দিবা, এই যে। তাহলে টার্গেট পেজের ইউআরএল হচ্ছে আমরা কোথায় দিয়ে দিব, এই অ্যাট্রিবিউটের ভ্যালু হিসাবে ডাবল কোটেশনের ভেতরে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তাহলে আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট দেখা হয়ে গেল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবেই তোমার এইচরেফ। এরপর তোমার হচ্ছে নেক্সট যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে টার্গেট, হ্যাঁ? এইচরেফ দেখা শেষ, এরপরে আমরা দেখব টার্গেট। তো টার্গেট অ্যাট্রিবিউটের সাহায্যে মূলত আমরা যেই জিনিসটা ঠিক করি সেটা হচ্ছে আমাদের নতুন পেজ কোথায় ওপেন হবে, নতুন পেজ কোন ট্যাবে ওপেন হবে, এইটা আমরা ঠিক করি। নতুন পেজ কোন ট্যাবে, ট্যাব তো আশা করি সবাই বুঝো, ওয়েব ব্রাউজিং যেহেতু আমরা রেগুলারলি করি। সো এই বিষয়টা হচ্ছে আমরা এই টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে সেট করতে পারি, ঠিক আছে? যেমন দেখো টার্গেট অ্যাট্রিবিউটের যেই ভ্যালুগুলো ইউজ করা হয় তার মধ্যে আছে সেলফ, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর প্যারেন্ট, আন্ডারস্কোর টপ। এই দুইটা খুব বেশি ইউজ করা হয় না, এগুলো অত বেশি ইউজ করা হয় না এই দুইটা, হ্যাঁ, অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই দুইটা জিনিস অনেক বেশি ইউজ করা হয়, সেলফ আর ব্ল্যাঙ্ক। এখন এই অ্যাট্রিবিউটগুলোর এই ভ্যালুগুলো কি মিন করে একটু বুঝো। আমাদের টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যখন আন্ডারস্কোর সেলফ দেওয়া হয় তখন যেটা হয়, তোমার নতুন পেজটা, মানে তুমি লিঙ্কে ক্লিক করার পর নতুন যে পেজটা লোড হয়, এইটা তোমার বর্তমান ট্যাবে লোড হয়, বা বর্তমান তুমি যেই পেজে আসো ওই পেজেই তোমার হচ্ছে নতুন পেজটা ওপেন হয়। বুঝতে পারছো? অনেক সময় এরকম হয় না যে আমি একটা লিঙ্কে ক্লিক করছি, আমি যেখানে ছিলাম ওইখানেই নতুন লিঙ্কটা ওপেন হয়েছে। তো এটা কখন হয়, যে টার্গেটের ভ্যালু আন্ডারস্কোর সেলফ দিলে। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে যেটা হয়, নতুন ট্যাবে ওপেন হয়, হ্যাঁ, তুমি নতুন একটা ট্যাবে চলে যাও, ওখানে হচ্ছে নতুন পেজটা ওপেন হয়, ঠিক আছে? এটা হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই দুটোই বেশি ইউজ করা হয়। আর আন্ডারস্কোর প্যারেন্ট দিলে হচ্ছে তুমি বর্তমানে যেই পেজে আসো সেই পেজটা যেই পেজ থেকে আসছে ওই পেজে ওপেন হয়। আর আন্ডারস্কোর টপ দিলে একদম প্রথমে তুমি যেই পেজে ছিলা
ওই পেজে গিয়ে হচ্ছে তোমার নতুন লিঙ্ক ওপেন হয়, ঠিক আছে? এইভাবে হচ্ছে কাজ করে। তো আন্ডারস্কোর প্যারেন্ট আর আন্ডারস্কোর টপ আমাদের লাগবে না, এই দুইটা জেনে রাখো, আন্ডারস্কোর সেলফ আর আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই দুইটাই কাজে লাগবে, পরীক্ষায় আসলে এই দুইটাই আসবে। ওকে, তো আমরা টার্গেট অ্যাট্রিবিউটও দেখে ফেললাম। এরপর দেখো আমার অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট হিসেবে আমি এখানে একটা টেক্সট দিচ্ছি, এই যে উদ্ভাস, এটা হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্ট। তো তুমি কন্টেন্ট হিসাবে যেইটাই দিবা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে, ওইটাই হচ্ছে তোমার হাইপার লিঙ্কড হয়ে যাবে। হাইপার লিঙ্কড হওয়া বলতে কি? হাইপার লিঙ্কড হওয়া বলতে আমি বোঝাচ্ছি যার উপরে ক্লিক করলে আমি নতুন পেজে চলে যাব, ঠিক আছে? যেমন এইখানে আমি অ্যাঙ্কর ট্যাগের ভেতরে দিছি উদ্ভাস, তো আমার ওয়েব পেজে উদ্ভাস লেখা যেটা আসবে ওইটার উপরে যদি আমি মাউস দিয়ে ক্লিক করি আমি চলে যাব হচ্ছে উদ্ভাসের পেজে, বুঝতে পারছো? তো তুমি যদি এখানে কন্টেন্টের জায়গায় একটা ইমেজ দিতা, এই যে কন্টেন্টের জায়গায় যদি একটা ইমেজ বসাইতা, তাহলে ওই ইমেজের উপরে ক্লিক করলে তুমি হচ্ছে এই যে এই ইউআরএল বা এই ওয়েবসাইটে চলে যেতা, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ সবাই বুঝে গেলাম। অ্যাঙ্কর ট্যাগের দুইটা জিনিস মেইনলি আমাদের কাজে লাগে, তার মধ্যে একটা খুবই কাজে লাগে, সেটা হচ্ছে এইচরেফ, মানে আমি কোন ওয়েব পেজে যাব বর্তমান ওয়েব পেজ থেকে, সেটা আমরা এইচরেফের ভেতরে দিয়ে দিই ইউআরএলটা। আর টার্গেটের ভেতরে যেটা দিই সেটা বোঝায় আমার ওয়েব পেজটা কিভাবে লোড হবে। আর এই যে আমরা কন্টেন্ট হিসেবে যা দিব তার উপরেই ক্লিক করলে আমার নতুন পেজে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে হাইপার লিঙ্ক আমরা দেখে ফেলছি। সবাই কুইজটা পড়ো, আমি তোমাদেরকে পোল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে না ঠিক মতো? এখান থেকে তো ক্লিয়ার সবকিছু, আমি তো দেখতেছি সব ঠিক আছে। নেট কানেকশন একটু চেক করো। ওকে, আমি পোল দিয়ে দিচ্ছি। এখান থেকে সব ঠিক আছে, তোমরা নিজেদের নেট কানেকশন চেক করো বা আরেকবার রিজয়েন করো। ঠিক আছে, আমি হচ্ছে পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। আমাদের এখানে কোশ্চেন ছিল অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা, হ্যাঁ, মানে অ্যাঙ্কর ট্যাগের শুরুতে কোন কোন অ্যাট্রিবিউট ইউজ করা যায়। তো আমরা একটু আগের পেজে যাই। এই দেখো, অ্যাঙ্কর ট্যাগের পাশে আমরা এই যে এইচরেফ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যার ভেতরে আমরা টার্গেট পেজের ইউআরএল দেই। আর হচ্ছে আমরা টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করি, যার ভেতরে আমরা এমন ভ্যালু দিতে পারি যেটা আমাদের বলে দেয় আমাদের নতুন ওয়েব পেজ কিভাবে লোড হবে, ঠিক আছে? ওকে, তাহলে টার্গেট কিন্তু আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইউজ করতে পারি অ্যাট্রিবিউট হিসেবে, তো এই কারণে অ্যান্সারটা হবে টার্গেট। আচ্ছা, তো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করি। লিডার বোর্ডে দেখা যাচ্ছে ঐশী সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে ফাতিহা, অমৃতা এবং আরো অনেকে, তোমাদের সবাইকে হচ্ছে কনগ্রেচুলেশনস। ওকে, তো আমরা এখানে কিছু হচ্ছে এমসিকিউ প্রশ্ন সলভ করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? অ্যান্সার কি হবে? এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, এটা দিয়ে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। ওকে, আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমার ওয়েব পেজের মধ্যে ছবি যোগ করা, ঠিক আছে? তো আমরা এখন দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে ছবি যোগ করতে পারি, ঠিক আছে? তো আমাদের এইখানে যে কোডগুলো আছে এইগুলা ধরে আমরা আগাবো, হ্যাঁ? তো তুমি একটু জেনে নাও আগে যে আমাদের ছবি যোগ করার জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেই ট্যাগটা দেখতে হচ্ছে এরকম, এই যে এটা একটা এমটি ট্যাগ, কারণ এর কোনো ক্লোজিং নাই, শেষ নাই, এই জন্য এটাকে বলা হয় একটা এমটি ট্যাগ। ওকে, তো এই ইমেজ ট্যাগটাকে আমরা কিভাবে ইউজ করি ছবি দেখানোর জন্য সেটা একটু দেখো। আমরা ইমেজ ট্যাগ ওপেন করে ইমেজ ট্যাগের নামটা দেই, তারপর তার পাশে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট দেই। এটা আমাদের ইমেজ ট্যাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এসআরসি বা সোর্স অ্যাট্রিবিউট। আমি ফুল ফর্মটা লিখতেছি, এই যে সোর্স অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট কি কাজ করে? এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা যেই ভ্যালুটা দেই বা যেই তোমার হচ্ছে ফাইল লোকেশনটা দেই, এই দেখো আমরা সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কিন্তু একটা ফাইল লোকেশন দিই, এই এটা কিন্তু একটা ফাইল লোকেশন, মানে আমাদের কম্পিউটারের কোন জায়গায় ছবিটা আছে, যেই ছবিটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমরা ছবির লোকেশনটা বলে দেই যে আমাদের কম্পিউটারে কোথায় ছবিটা আছে, এখানে যেমন ভাবে বলে দিছি।
সো এটা বলে দিলে কি হয়, আমাদের ওয়েব পেজে কম্পিউটারের এই ঠিকানা থেকে এই ছবিটা সুন্দর করে হচ্ছে লোড হয়ে যাবে, ঠিক আছে। তো সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে হচ্ছে আমাদের ছবির ফাইল লোকেশনটা বলেই তো হবে, যেই ছবিটাকে আমরা ওয়েব পেজে দেখাতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের সোর্স অ্যাট্রিবিউট হচ্ছে মাস্ট, এটা থাকতেই হবে আমাদের আমাদের ইসের মধ্যে, ইমেজ ট্যাগের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু সামনে গিয়ে, আচ্ছা সামনে হচ্ছে আমাদের এখানে কিছু তোমার হচ্ছে এমসিকিউ কোশ্চেন আছে, এগুলো একটু সলভ করে আগাই, ঠিক আছে। তো খেয়াল করো, আমাদের এখানে এই উদ্দীপকের যে অংশটা আছে এখানে বলা হচ্ছে হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। ওকে, আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখতেছে, বলো। হাসি হচ্ছে ছবি যুক্ত করার কাজ করতেছে, তাহলে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগ লাগে, কোন ট্যাগ, তুমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো কোন ট্যাগ। আমাদের এখানে একমাত্র ইমেজ ট্যাগের সঠিক বর্ণনা অপশন এতেই আছে, এই দেখো ইমেজ ট্যাগ সুন্দর করে এখানে শুরু করা হয়েছে, তারপরে যে সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে ফাইলের নামটা দিয়ে দেওয়া আছে। সো এইটাই একমাত্র ইমেজ ট্যাগের কারেক্ট ইমপ্লিমেন্টেশন, বাকিগুলো সব ভুল, একটু দেখলেই বুঝবা ইমেজ ট্যাগগুলোকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে বাকিগুলোতে, ঠিক আছে। কোথায় ভুল, এখানে তো ইমেজ ট্যাগই ব্যবহার করা হয় নাই, কি একটা ব্যবহার করা হয়েছে ভুল। তারপর এখানে ইমেজে দেখো বর্ডার অ্যাট্রিবিউট, বর্ডার না সোর্স, সোর্স, আর এখানে এই যে সোর্স কথাটাই লেখে নাই। সো তিনটাতেই মারাত্মক ভুল আছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ওকে। এরপর আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে এখানে বলা হচ্ছে হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে নিচের কোনগুলো হবে। অপশন ওয়ানে যেটা আছে স্টেটমেন্ট ওয়ান, এখানে বলা হচ্ছে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, কারণ আমরা দেখেছি এটা, বা আমরা এটা দেখি রেগুলার লাইফে, যে কথায় কোনো কিছু প্রকাশ করতে গেলে যত লাইন লেখা লাগে, হ্যাঁ, বা যত জায়গা খরচ হয় তার চেয়ে কম জায়গায় কিন্তু আমরা ছবির মাধ্যমে একই মনোভাব প্রকাশ করতে পারি। সত্যি না বিষয়টা? তুমি কথায় লিখে কোনো কিছু প্রকাশ করতে গেলে যত তোমার জায়গা খরচ করতে হবে, ওই একই জিনিস ছবিতে কিন্তু অল্প জায়গায় তুমি করে ফেলতে পারবা, প্রকাশ করে ফেলতে পারবা। তো এটা সত্যি কথা যে ছবি যুক্ত করলে আমাদের টেক্সটের পরিমাণ বা লেখার পরিমাণ কমিয়ে আনা যায়, এটা সত্যি কথা। ওকে, এরপর 2 নাম্বার, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, মানে ইউজারের কাছে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা দৃষ্টিনন্দন হবে। এটার আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমি যদি তোমার সামনে একটা ধরো নিউজ পেপারের ওয়েবসাইট খুলে রাখি আর তার পাশে যদি ফেসবুকের ওয়েবসাইট খুলে রাখি, তোমার মনোযোগ কোনটার দিকে যাবে বা তুমি কোনটায় বেশি টাইম টিকে থাকতে পারবা? আমার মনে হয় সবাই উত্তর দিবা, দু একজন বাদে সবাই উত্তর দিবা ফেসবুক। কেন? বিকজ নিউজ পেপারে শুধুমাত্র টেক্সট কন্টেন্ট, ম্যাক্সিমাম কেসে কিছু ছবি থাকে, ম্যাক্সিমাম হচ্ছে টেক্সট মানে লেখা, বাট ফেসবুকে ইমেজ দিয়ে ভরা, ইমেজ তার সাথে অডিও ভিডিও আরও অনেক কিছু আছে। সো স্বাভাবিক তোমার একটা ওয়েবসাইটে যখন হচ্ছে ইমেজ কন্টেন্ট থাকে বা ভিডিও কন্টেন্ট থাকে, ওয়েব পেজটা ইউজারের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, ঠিক আছে, এটাও কারেক্ট। 3 নাম্বারটা, এখানে বলতেছে ছবি দ্রুত ডাউনলোড হবে না, ছবি যুক্ত করলে ইমেজ ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলেই যে ছবি দ্রুত ডাউনলোড হবে এটা সত্যি না। ছবি দ্রুত ডাউনলোড হবে কি হবে না এটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, ছবির সাইজ মানে ফাইল সাইজ, আর হচ্ছে তোমার ব্যান্ডউইথ মানে তোমার ইন্টারনেট স্পিড। তো কোশ্চেনটা হচ্ছে অপশন এ, মানে অ্যান্সারটা হচ্ছে অপশন এ। ওকে, তো আমরা এখানে হচ্ছে ইমেজ ট্যাগের কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হব, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট, একটু খেয়াল করো সবাই। তোমাদের আমি হচ্ছে আমাদের এই কোডের চুম্বক অংশ যেটা সেটার দিকে মনোযোগ নিয়ে যেতে চাই, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের এই কোডের চুম্বক অংশ মানে গুরুত্বপূর্ণ অংশ, এটাই আমরা এখন দেখব, ঠিক আছে, বাকিগুলা নিয়ে আমাদের এত চিন্তা করার দরকার নেই। তো আমরা যদি এই ইমেজ ট্যাগের ভেতরে যেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করা হয়েছে সেইগুলো নিয়ে যদি একটু কথা বলি, দেখো আমাদের প্রথমেই যে অ্যাট্রিবিউটটা আসে সোর্স, এটা নিয়ে তো আমরা অলরেডি কথা বলে ফেলেছি, বাট এইটার সাথে সংশ্লিষ্ট কিছু কথা আমি আরেকটু বলতে চাই। সেটা হচ্ছে আমরা সোর্স অ্যাট্রিবিউটের ভেতরে মূলত ফাইলের নাম বা ফাইলের লোকেশনটা তো বলে দিই, তাই না? এই যে এইখানে আমাদের দেখো ফাইলের নাম দেওয়া আছে বা ফাইলের লোকেশন যাই বলো, মানে যেখানে গেলে তুমি ফাইলটাকে খুঁজে পাবা।
তো আমাদের এই সোর্স অ্যাট্রিবিউটে যখন কোনো একটা ইমেজ ফাইলের লোকেশন দেওয়া থাকে তখন ইমেজ ফাইলের যে ফরম্যাটটা অ্যালাউড সেইটা সম্পর্কে একটু জেনে নাও। ইমেজ ফাইলের তোমার হচ্ছে গ্রহণযোগ্য ফরম্যাট যেগুলো আছে, যেগুলো তুমি HTML এ ইমেজ ট্যাগ দিয়ে অ্যাড করতে পারবা, সেগুলো সম্পর্কে একটু জেনে নাও, এটা পরীক্ষায় আসে। কি কি গ্রহণযোগ্য ফরম্যাট আছে? প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার .png পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তোমরা সবাই এই ফাইল ফরম্যাটের সাথে পরিচিত, .png। তারপরে আরেকটা ইমেজ ফাইল ফরম্যাট আছে .jpg, এটাও আমরা সবাই চিনি, .jpg। তারপরে আরেকটা বা .jpeg। তারপরে আরেকটা ফাইল ফরম্যাট আছে তোমার হচ্ছে .gif, এটা আমরা দেখছি, এটা ওই যে হচ্ছে কিছুটা অ্যানিমেশনের মতো। তারপরে আছে হচ্ছে তোমার .bmp, হ্যাঁ, বিটম্যাপ ইমেজ কালারিং, তো এটাও আমরা সবাই চিনি। আর আরেকটা আছে .webp। তো এইগুলো সবই হচ্ছে আমরা কম বেশি আমাদের ওয়েব পেজে ইউজ করি, বুঝতে পারছো? আমাদের ওয়েব পেজে কম বেশি এই ইমেজ ফাইল ফরম্যাটগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তো এইটা একটু দেখে নিও। নাদিয়া বলছে আমার লেখা বোঝা যায় না। কেন লেখা বোঝা যায় না? লেখা খারাপ না কালারের জন্য বলো তো? বাকিদেরও কি সেম সমস্যা হচ্ছে? একটু জানাও তো সমস্যা হচ্ছে নাকি কোনো। আচ্ছা, জেপিজির ফুল ফর্ম জিজ্ঞাসা করছে। জেপিজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। হ্যাঁ, এটা না জানলেও হবে, ফুল ফর্ম হয়তো বা কখনো আসবে না। ওকে, তো আমরা হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে একটু দেখি, ঠিক আছে? আমাদের সোর্স অ্যাট্রিবিউট তো দেখা হয়ে গেল, এটার কাজও বুঝে গেছি। এইবার আসো উইডথ অ্যাট্রিবিউট। উইডথ অ্যাট্রিবিউট নাম থেকেই বোঝা যাচ্ছে আমাদের ছবির প্রস্থ ঠিক করে দিবে, ছবিটার তোমার কতটুকু চওড়া হবে এটা ঠিক করে দিবে। এটার ভ্যালুটা কি দেওয়া আছে দেখো, 300 পিক্সেল। পিক্সেল হচ্ছে একটা ডাইমেনশন বোঝায়, হ্যাঁ। এটা হয়তোবা তোমরা হচ্ছে ক্লাস 9-10-এ পড়ে এসেছো, ওই যে মাল্টিমিডিয়া চ্যাপ্টার যেটা ছিল, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর যেখানে পড়ছো। তো পিক্সেল মূলত তোমার কম্পিউটারে একটা কালার ডটকে বোঝায়। তোমার কম্পিউটারে যত বেশি পিক্সেল থাকবে তত পরিষ্কার হাই কোয়ালিটির ছবি বা ভিডিও তুমি দেখতে পারবা, ঠিক আছে? তো এইখানে উইডথের ভ্যালু 300 পিক্সেল। এইটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে এই ধরো তোমার এইটা পুরো মনিটর, এটা ধরো তোমার পুরো মনিটর। এই মনিটরের তোমার প্রস্থ যদি হচ্ছে পিক্সেল এককে, এই মনিটরের প্রস্থ যদি তোমার পিক্সেল এককে ধরো 400 পিক্সেল হয়, হ্যাঁ, মানে এই যে 400টা কালারের ফোটা ফোটা আছে, ছোট ছোট কালারের ফোটা আছে এইখানে পরপর, তাহলে এই ছবিটার আমার প্রস্থ হবে হচ্ছে 300 পিক্সেল। এইটাই এখানে আমি বলে দিচ্ছি, সেট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আছে হাইট অ্যাট্রিবিউট। হাইট অ্যাট্রিবিউটটা হচ্ছে আমার ছবি কতটুকু লম্বা হবে এটা ঠিক করে। তো এখানে হাইট অ্যাট্রিবিউটের ভ্যালু বলে দিছি 200 পিক্সেল, তার মানে এই যে আমার ছবিটা 200 পিক্সেল পরিমাণ লম্বা হবে, ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের ভ্যালু দেখো দেওয়া আছে সেন্টার। তো অ্যালাইন অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে তোমার, অ্যালাইন অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে তোমার ছবিটা ওয়েব পেজের কোন জায়গায় বসবে সেটা ঠিক করা, ঠিক আছে? আমি এটা একটু লিখে দিচ্ছি, আমার ছবি কোথায় বসবে। হ্যাঁ, ইউজুয়ালি বাম পাশে বসে, এই যে ইউজুয়ালি কিছু বলে না দিলে বাম পাশে বসে। আর তুমি এখানে যেহেতু সেন্টার বলে দিছো, এই কারণে তোমার ছবিটা ঠিক তোমার ওয়েব পেজের মাঝ বরাবর গিয়ে বসবে, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট। আচ্ছা, আমি আরেকটা অ্যাট্রিবিউট দেখাবো যেটা পরীক্ষায় আসছে। তো এই অ্যাট্রিবিউটটা এখানে বলা নাই, এই কারণে একটু আমি আলাদা করে দেখাই, ঠিক আছে? এটাও গুরুত্বপূর্ণ একটা অ্যাট্রিবিউট। সেটা হচ্ছে আমাদের অল্ট অ্যাট্রিবিউট, অল্ট, ALT। এটা আমি একটু দেখাই। আরেকটা অ্যাট্রিবিউট দেখো, ALT, অল্ট। তো এই অল্ট অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে তোমার ছবি যদি কোনো কারণে, এই যে অল্ট অ্যাট্রিবিউট, এটার কাজ হচ্ছে তোমার ছবিটা যদি কোনো কারণে ওয়েব পেজে বা ওয়েবসাইটে লোড হতে ব্যর্থ হয়, তখন তুমি যে অল্টারনেটিভ টেক্সটটা দেখাতে চাও ছবির জায়গায়, সেইটাই হচ্ছে তোমার এই অল্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে সেট করে দিতে পারো, ঠিক আছে? তাহলে অল্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি এমন একটা টেক্সট সেট করে দিতে পারি যেটা আমার ছবি লোড না হলে ওয়েব পেজে দেখাবে ছবির জায়গাতে, বুঝতে পারছো? ওকে,
তাহলে আমরা সবগুলো গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট যেগুলো ইমেজ ট্যাগে ইউজ করা হয় সেগুলো দেখে ফেললাম। ওকে, ভেরি গুড ভেরি গুড। উইথ আরেকবার বলেন, উইথ দিয়েই যে আমার ছবির চওড়া কতটুকু হবে সেটা ঠিক করে দেই। আচ্ছা আচ্ছা, সিদ্ধাতুল একটা ভালো কথা বলছো। সিদ্ধাতুল কোশ্চেন করছো যে ভাই আমাদের কোন একটা ইমেজের ফরম্যাট যদি এরকম থাকে, এই যে ধরো এটা কোশ্চেন এরকম বলে, হ্যাঁ ভালো সুন্দর কোশ্চেন। এই যে ধরো আমি বললাম একটা ছবি যার নাম হচ্ছে ম্যাপ ডট জেপিজি আর যার সাইজ হচ্ছে 200x300, এখান থেকে আমি কিভাবে বুঝবো যে কোনটা উইডথ কোনটা হাইট? এটা একটা ভালো কোশ্চেন। তো মনে রাখবা, আমাদের কিছু বলা না থাকলে যে এইভাবে যদি দেওয়া থাকে ডাইমেনশন, এইভাবে যদি ডাইমেনশন দেওয়া থাকে তাহলে সবসময় বুঝে নিবা এই প্রথমটা হচ্ছে উইডথ, পরেরটা হাইট, শেষ। অল্ট আরেকবার বলবো, অল্ট হচ্ছে একটা লেখা যেটা তোমার ছবি যদি না আসে ওয়েব পেজে, ধরো নেটের প্রবলেমের কারণে আসতে সমস্যা হচ্ছে, তাহলে ছবির জায়গায় ওই লেখাটা দেখাবে। ওকে, তো তোমাদের জন্য হচ্ছে কুইজ নাম্বার 2, কোশ্চেনটা পড়ো। আমি হচ্ছে পোল দিয়ে দিচ্ছি। অল্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। উইথ হাইটের ভ্যালু উদ্দীপকে দেওয়া না থাকলে সেট করবা না, দেওয়া না থাকলে সেট করবা না। ওকে, আমি পোল দিয়ে দিচ্ছি। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ, একদম কারেক্ট। ইমেজ ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট মানে যেটা ইউজ করতেই হবে সেটা কোনটা? সোর্স, এসআরসি। তো আমি হচ্ছে তোমাদের সাথে লিডার বোর্ডটা শেয়ার করে দিচ্ছি। তোমাদের মধ্যে বুশরা সর্বোত্তম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে অহনা, সুমনা এবং আরো অনেকে। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, আমরা কিছু এখানে এমসিকিউ কোশ্চেন সলভ করব। দেখো বলা হচ্ছে আফরা এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে নেচার ডট জেপিজি নামে 700x500 সাইজের একটা ছবি যুক্ত করে। আফরার এইচটিএমএল কোড হবে নিচের কোনটা? খুবই সুন্দর কোশ্চেন। তো এই যে আফরা যেই ফাইলটা অ্যাড করবে সেই ফাইলটার নাম, মানে এই যে এটা হচ্ছে আমার সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এই যে সে যে ফাইলটা অ্যাড করবে সেটা ওয়েব পেজে যখন বসবে তখন তোমার উইডথ হবে 700, হাইট হবে 500। তাহলে এবার কোডটা লিখে ফেলি আমরা, চলো। কোডটা কি হবে দেখো, কোনটায় ঠিকঠাক কোড আছে? এইটায় ঠিক কোড নাই কেন? কারণ এই যে আমার কমা কমা দিয়ে হচ্ছে অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু দেওয়া হয়েছে, আর এই যে সবগুলোকে একবারে ডাবল কোটেশনের ভেতরে ঢুকাইছে, পুরোপুরি ভুল। 2 নম্বরে যাই। 2 নম্বরটা ঠিক আছে, হ্যাঁ। ইমেজ ট্যাগ ওপেন করছে, তারপরে সোর্সের ভেতরে নেচার ডট জেপিজি ঢুকাইছে, ঠিক আছে। উইডথের ভেতরে 700, ঠিক আছে। হাইটের ভেতরে 500, একদম পারফেক্ট, এটাই অ্যান্সার। সি নাম্বারটা কেন ভুল? এই যে ইমেজ ট্যাগ ওপেন করে তারপরে, এটা বুঝতেই পারবে এটা কেন ভুল, এই বাকি দুটো বুঝতেই পারবা কেন ভুল। ওকে, এইটা দেখো, এখানে বলতেছে এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট কোনগুলো? এইচটিএমএল এ ইমেজ ফরম্যাট কোনগুলো? দেখো দেখো দেখো, লিখে দিছিলাম। ডট জিআইএফ এটা ইউজ করা যাবে, যাবে। ডট পিএনজি ইউজ করা যাবে, যাবে। ডট পিএইচডি এইটা ইউজ করা যাবে না। এটা কি? এটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমরা যদি ইউজ করি তখন সেখানে যে ইলাস্ট্রেটর ফাইল আমরা খুলতে পারি, হ্যাঁ, মানে ভেক্টর ফাইল, বেসিক্যালি ভেক্টর ইমেজ, হ্যাঁ, সেই অ্যাডোবি ফটোশপের ইমেজ ফরম্যাট এইটা হচ্ছে ডট পিএসডি। এটা ওয়েবসাইটে ডিরেক্ট ইউজ করা যায় না, এইচটিএমএল যে ইমেজ ট্যাগের ভেতরে ডিরেক্ট ইউজ করা যায় না, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের অ্যান্সার না। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, তো আমরা হচ্ছে এই পর্যন্ত ঠিকঠাক মতো দেখে ফেলছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নতুন একটা টপিক, লিস্ট। তো অনেক সময় আমাদেরকে ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য তোমার পয়েন্ট আকারে দেখাতে হয় বা সিরিয়াল আকারে দেখাতে হয়, ঠিক আছে। তো ওই সকল ক্ষেত্রে হচ্ছে আমরা লিস্ট ইউজ, একটু অন্য রকম।
কিভাবে অন্যরকম? দেখো এইখানে লিস্টের একটা আইটেমের ভেতরে আবার আরেকটা তোমার নেস্টেড লিস্ট, বা একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্ট আছে। তো এই জন্য এই লিস্টে কিন্তু একটু ইন্টারেস্টিং, ঠিক আছে। এই যে প্লেনের ভেতরে দেখো একটা তোমার লিস্ট কিন্তু নেস্টেড আকারে আছে, যেখানে প্লেনের কিছু ক্যাটাগরি দেখানো আছে। আবার বাইকের ভেতরে দেখো তোমার এখানে বাইকের কিছু ক্যাটাগরি আছে। আচ্ছা, এইখানে একটা মজার ব্যাপার, ঢাকা বোর্ডে এই প্রবলেমটা কিন্তু গত বছর হয়েছিল। এই যে যে সিম্বলগুলো এখানে দেখতে পাচ্ছ তুমি, কয়জন কয়জন এই সিম্বল দেখে এটাকে জিরো ভাবছো একটু বলো তো। আচ্ছা, অনেকে ভাবছো। পরীক্ষার সময় কিন্তু অনেক পরীক্ষার্থী এই ভুল করছিল। হ্যাঁ, এই ভুলটা আসলে পরীক্ষার্থীর না, যে কোশ্চেন করছে বা যে কোশ্চেন টাইপ করছে তার ভুল, ঠিক আছে। এইটা কিন্তু আসলে জিরো না, মানে তুমি কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝবা যে এখানে কিছু আইটেম সিরিয়ালি দেখানো আছে, তাহলে তার আগে অবশ্যই জিরো দিয়ে সিরিয়ালিং করবে না। এটা কি? এটা আসলে হচ্ছে তোমার সেই সার্কেল, মানে সার্কেলকেই দেখাইতে যায় জিরো বানায় ফেলছে, বুঝতে পারছো? এই ভুলটা আর কি ঢাকা বোর্ডের কোশ্চেনে ছিল। আচ্ছা, যাই হোক, তো আমি একটু লিখে দেই, এটা সার্কেল শেপ। আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনের ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এখানে কিছু নেস্টেড লিস্ট আছে, মানে লিস্টের ভেতরে, এই যে লিস্টের আইটেমের ভেতরে একটা লিস্ট, ঠিক আছে। তো এইগুলো আমাদেরকে বানাইতে হবে ঠিকভাবে। তাহলে চলো আমরা শুরু করে দিই, আমরা কোড লিখি। আমরা আমরা হচ্ছে কোড লিখি। কোড লেখা শুরু করলে পুরো জিনিস স্পষ্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে বাম পাশে কোড লেখা শুরু করি, তোমরা আমার সাথে সাথে কোড লেখা শুরু করো। আমি শুরুতেই হচ্ছে HTML ট্যাগটা ওপেন করে নিচ্ছি। হেড সেকশনটা বানানো দরকার, তাই বানাচ্ছি, এটা কোনো কাজের জিনিস না এখানে। আচ্ছা, এরপরে আমি বডি সেকশন, যেটা আমাদের মেইন, এটা শুরু করতেছি। আচ্ছা, বডি সেকশনের বডি ট্যাগ ওপেন করছি। এখন আসো, আমাদের মেইন কাজ শুরু হবে। আমরা এখানে কি দেখতে পারতেছি? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করলে দেখতে পাবা আমাদের এই যে বাইরে একটা অর্ডার্ড লিস্ট আছে। এই দেখো ভাইয়া, বাইরে একটা অর্ডার্ড লিস্ট আছে, যেটা EFG এইভাবে হচ্ছে সিরিয়ালিং করছে। তার মানে আমাদের এই অর্ডার লিস্টের যে টাইপটা, এই টাইপটা হবে হচ্ছে স্মল এ। আর এখানে আমাদের সিরিয়ালটা যেহেতু ই থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ABCDE 5 নাম্বার, তাহলে আমাদের এই স্টার্টের ভ্যালুটা হবে 5, বুঝতে পারছো? তাহলে আমরা এইটুকু যেহেতু বুঝে গেছি, তো বাইরের লিস্টটা আমরা বানাই ফেলি, এবং এটা একটা অর্ডার লিস্ট, দেখেই বোঝা যাচ্ছে EFG অর্ডার লিস্ট। তাহলে আমরা একটা অর্ডার লিস্ট প্রথমে ওপেন করব, যার টাইপের ভ্যালু দিব হচ্ছে আমরা স্মল এ, বিকজ এখানে EFG এগুলো দিয়ে হচ্ছে অর্ডারিং করা হয়েছে। সো আমরা টাইপের ভ্যালু দিব স্মল এ, আমরা স্টার্টের ভ্যালু দিব কত? 5। তাহলে হচ্ছে এই যে EFG, এই EFG এইভাবে হচ্ছে আমাদের লিস্টিংটা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আইটেম অ্যাড করা শুরু করব একটা একটা করে। আমরা প্রথম যে আইটেমটা অ্যাড করব LI ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে তোমার কার, প্রথম আইটেম। তাহলে LI ট্যাগের ভেতরে দিয়ে দিচ্ছি কার। দ্বিতীয় যে আইটেমটা অ্যাড করব LI ট্যাগ দিয়ে, সেটা হচ্ছে এই যে প্লেন। প্লেন, তাহলে আমি LI ট্যাগের পাশে লিখতেছি প্লেন। বাট LI ট্যাগ কিন্তু ক্লোজ করা যাবে না। কেন? কারণ দেখো, এই প্লেনের নিচে কিন্তু কিছু তোমার প্লেনের ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ এখানে লিস্টের ভেতরে একটা নেস্টেড লিস্ট আছে। তো তোমার প্লেনের জন্য ওই ক্যাটাগরিগুলো কিন্তু দেখাইতে হবে নেস্টেড লিস্ট আকারে। সো তুমি কিন্তু LI ট্যাগ এখানে ক্লোজ করে দিও না, তোমাকে যেটা করতে হবে, নতুন একটা লিস্ট ওপেন করতে হবে। এই যে এইটার জন্য, এই অংশটার জন্য, এই অংশটার জন্য নতুন একটা লিস্ট ওপেন করতে হবে। এই অংশটা একটু খেয়াল করো, এই অংশটায় আমার সিরিয়াল শুরু হচ্ছে কোন জায়গা থেকে বলো? 5 5 5। তাহলে আমাদের একটা অর্ডার্ড লিস্ট বানাইতে হবে, যার স্টার্টিং ভ্যালু দিব 5, আর যার টাইপ দিব হচ্ছে 1। টাইপ 1 না দিলেও হয়, এটা ডিফল্ট ভ্যালু হিসেবে 1ই ধরে নেয়। তো আমরা একটা নতুন, তাহলে কি করব,
নতুন হচ্ছে আমরা একটা অর্ডার লিস্ট ওপেন করব, যার টাইপের ভেতরে আমি 1 দিব, না দিলেও হয়তো, আর স্টার্টের ভেতরে আমরা কত দিব, এই যে 5। ওকে, তাহলে এখন আমরা এই প্লেনের ক্যাটাগরিগুলো লিস্ট আকারে দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের 3টা আইটেম অ্যাড করতে হবে এখানে এই অর্ডার লিস্টের ভেতরে। ঠিক আছে, প্রথম আইটেমটা হচ্ছে ফাইটার প্লেন। পরের আইটেমটা হচ্ছে দেখো কমার্শিয়াল প্লেন। এরপর লাস্ট আইটেমটা হচ্ছে আমাদের প্রাইভেট প্লেন। ওকে, তো আমাদের এই নেস্টেড লিস্ট কিন্তু এই নেস্টেড লিস্টটা কিন্তু বানানো শেষ। তো আমি হচ্ছে এই অর্ডার লিস্টটা ক্লোজ করে দিব, আর তার সাথে সাথে আমাদের প্লেনের জন্য কাজকর্ম শেষ। এই কারণে প্লেন যেই লিস্টের ভেতরে আছে ওই লিস্টের ক্লোজিং ট্যাগটা দিয়ে দিব, শেষ। তাহলে প্লেনের কাজ শেষ। এইবার আসো লাস্ট আইটেম যেটা আছে বাইক। বাইককে আমার অ্যাড করতে হবে, তাহলে আমি আরও একটা এলআই ট্যাগ ওপেন করি, তার ভেতরে বাইক লিখে ফেলি। ওকে, বাট এলআই ট্যাগ ক্লোজ করা যাবে না, বিকজ বাইকের কিন্তু কিছু ক্যাটাগরি আছে। এই যে যেটা এখানে দেখানো আছে, খেয়াল করে দেখো, এই যে এইটা কিন্তু আমার বাইকের ক্যাটাগরি। তাহলে এই ক্যাটাগরিটা তো আমার লিস্ট আকারে দেখাইতে হবে, তাই না, বাইকের নিচে। তো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট, যেটা টাইপ হচ্ছে তোমার সার্কেল। তাহলে আমি বাইকের জন্য একটা আনঅর্ডার্ড লিস্ট বানাবো এখানে। এটা টাইপ দিব হচ্ছে তোমার সার্কেল। ঠিক আছে, এবং এর ভেতরে আমি 2টা আইটেম অ্যাড করব, একটা হচ্ছে এই যে সুপার বাইক, আর একটা হচ্ছে ইলেকট্রিক বাইক। ওকে, তাহলে 2টা আইটেম অ্যাড করি, চলো। একটা হচ্ছে এলআই ট্যাগ দিয়ে অ্যাড করব আমরা সুপার বাইক, আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বাইক। ওকে, তাহলে আমাদের এই বাইকের যে ক্যাটাগরি সেগুলো বানানো শেষ। তো আমি হচ্ছে আনঅর্ডার্ড লিস্টটা ক্লোজ করে দিচ্ছি, এর সাথে সাথে আমাদের বাইকের কাজ শেষ। তো বাইকের জন্য আমরা যে এলআই ট্যাগটা খুলছিলাম সেটাকে ক্লোজ করে দিচ্ছি, তার সাথে সাথে আমাদের মেইন যে অর্ডার লিস্ট একদম উপরে, এটারও কাজ শেষ। তো আমি অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিচ্ছি, এর সাথে সাথে আমাদের বডি ট্যাগের যে কাজ এটাও শেষ। তো বডি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমাদের এইচটিএমএল কোড শেষ। তো আমি এইচটিএমএল কোডটাও এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। তো সবাই একটু দেখো তো কোডটা বোঝা যাচ্ছে কিনা, একটু দেখো। জিরো সাপোজ করা যাবে না, জিরো সাপোজ করা যাবে না, এটা আসলে সার্কেলই। মানে যে কোশ্চেন করছে সে তো সার্কেল ধরেই কোশ্চেন করছে, বুঝো নাই? এলআই 2বার কেন? এলআই 2বার কেন মানে, ও এখানে যে 2টা আইটেম আছে যে সুপার বাইক ইলেকট্রিক বাইক, এই কারণে 2টা এলআই। ওকে, আমি একটু সাইড দিচ্ছি, তোমরা একটু দেখো, এক নজর দেখলেই আমার সাথে সাথে ততক্ষণ লিখছো, তাই না? তো এখন একটু এক নজর দেখে নাও, কোনো সমস্যা মনে হলে কোশ্চেন করো। আর ডক টাইপ শুরুতে লিখতে পারো, এটা না লিখলেও সমস্যা নাই, লিখতে পারো চাইলে। বডি এর পরেরটা, বডি এর পরে হচ্ছে আমরা ওই যে অর্ডার লিস্ট ওপেন করছি, অর্ডার লিস্ট ওপেন করে আমরা হচ্ছে মেইন 3টা আইটেম যোগ করছি, কার, প্লেন, বাইক। এখন প্লেনের যে ক্যাটাগরি ওইটার জন্য আবার একটা অর্ডার লিস্ট ওপেন করছি এখানে, বাইকের যে ক্যাটাগরি ওইটার জন্য আরও একটা আনঅর্ডার লিস্ট এই যে বাইকের নিচে ওপেন করছি, এটাই। ওয়েলটা ফার্স্টে ক্লোজ করে দিছেন না, না এই যে প্রথম ওয়েল যেটা খুলছি এটাকে এই যে দেখো এই যে এই জায়গায় এসে ক্লোজ করছি। হ্যাঁ, আমি একটু আলাদা কালারিং করে দিই, বুঝতে হয়তো অনেকের প্রবলেম হচ্ছে। এই যে আমরা প্রথম যে ওয়েল ট্যাগটা খুলছিলাম, এই যে আমি একটু আলাদা কালারিং করে দিই, এইটাকে হচ্ছে এইখানে ক্লোজ করছি সবগুলো আইটেম বানানোর পরে।
ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে ভেতরের ওয়েল, এই যে প্লেনের ক্যাটাগরি, এটাকে আলাদা কালারিং করে দিচ্ছি। এইটাকে দেখো আমি প্লেনের নিচে শুরু করছি, তারপরে এখানে শেষ করছি। আর বাইকের জন্য যে ইউএল, হ্যাঁ বাইকের জন্য যে আনঅর্ডার্ড লিস্টটা ক্রিয়েট করছি, সেটাকে হচ্ছে আমি এই যে এখানে শুরু করছি, এখানে শেষ করছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো আমরা সামনে আগাই, আশা করি বুঝছো। এখানে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে লজিকের কিছুই নাই, হ্যাঁ জাস্ট তোমাকে স্ট্রাকচারটা বুঝতে হবে আর বানাইতে হবে, এখানে কোনো লজিক নাই। টাইপ না লিখে শুধু স্টার্ট লেখা যাবে? হ্যাঁ, টাইপ যদি 1 হয় এটা চাইলে তুমি না লিখতে পারো, হ্যাঁ যদি টাইপ 1 হয়। ওকে, তো তোমাদের জন্য এটা হচ্ছে 3 নাম্বার কুইজ। সবাই একটু কোশ্চেনটা দেখো, আমি হচ্ছে পোল দিয়ে দিচ্ছি। এই অধ্যায় থেকে একটা সিকিউ তো অ্যাটলিস্ট আসে। ওকে, আমি হচ্ছে পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ, উইচ ইজ কারেক্ট। আমাদের এখানে যে কোডটা দেওয়া আছে, এই যে এটা, এখানে কি দেওয়া আছে দেখো, আমাদের একটা আনঅর্ডার্ড লিস্ট ওপেন করা হয়েছে যার টাইপ দেওয়া হয়েছে সার্কেল। তো তুমি আগে প্রথমে দেখো কোন জায়গায় সার্কেল আছে, এই দেখো একটা জায়গায় কেবলমাত্র সার্কেল আছে, এই যে। সো অপশন এ হচ্ছে আমার অ্যান্সার, আর দেখার দরকার নাই। তো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সোহা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে তাকিয়া, আমৃতা এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, এইবার আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো আমাদের এইচটিএমএল এর, সেটা হচ্ছে তোমার টেবিল। এইচটিএমএল এ কিভাবে আমরা টেবিল বানাতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে টেবিল বলতে যেটা বুঝি সেটা কি, সেটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার। টেবিল হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচার যেখানে আমরা আমাদের ডেটা বা তথ্য রাখি। কিভাবে রাখি, আমরা হচ্ছে এই স্ট্রাকচারে কিছু রো বানাই, এই যে কিছু হচ্ছে সারি বানাই, তারপরে হচ্ছে তোমার কিছু কলাম বানাই, এবং এই সারি আর কলামগুলো বানানোর মাধ্যমে কিছু ঘর তৈরি হয়, এই যে, বা এগুলোকে আমরা বাংলা ইংলিশে বলি সেল। এই যে কিছু ঘর তৈরি হয় এরকম, ঠিক আছে। এই যে এইগুলো এক একটা ঘর, বা এটাকে ইংলিশে বলা হয় সেল। এই ঘরের ভেতরে হচ্ছে আমরা ডেটা বা তথ্য রাখি। এই যে 100, এইটা হচ্ছে আমাদের ডেটা, ঠিক আছে। তো আমাদের এইখানে যে টেবিলটা আছে, এই টেবিলটার সাথে তোমাদের যদি একটু পরিচয় করাই, দেখো এই টেবিলে আমাদের টোটাল সারি আছে 4টা রো, আর এই টেবিলে দেখো কলাম আছে টোটাল 3টা, 1টা 2টা 3টা কলাম, ঠিক আছে। এরপর আমাদের এখানে দেখো প্রত্যেকটা কলামের উপরে কিছু হেডিং আছে, এই যে এগুলাকে বলা হয় টেবিল কলাম হেডিং, মানে কলামের হেডিং। এখান থেকে তুমি বুঝতে পারো ওই কলামে আসলে কি ডেটা রাখা আছে। এই যে এগুলোকে বলা হয় হেডিং, কলাম হেডিং, ঠিক আছে। ওকে, তো আমরা এরকম করে যদি একটা টেবিল এইচটিএমএল কোড দিয়ে তোমার ওয়েব পেজে দেখাতে চাই, তাহলে তার জন্য আমাদের কিভাবে কোড করতে হবে এটি আমরা এখন দেখব, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে এখন টেবিল বানানোর কোড দেখা শুরু করি আস্তে আস্তে। ওকে, তো আমাদের একটু আগে যেই টেবিলটা আমরা এখানে আলোচনা করছি, ওইটাই এবার হচ্ছে আমরা এইচটিএমএল এ কিভাবে কোড লিখে বানাতে পারি সেটা দেখবো, ঠিক আছে। আমি কোডটা মার্ক করি, যেই কোড লিখলে তুমি হচ্ছে এই টেবিলটা দেখতে পারবা। তো এই যে আমি মার্ক করে ফেলছি কোডের অংশটা। তো এখন আমরা এটা ধরে ধরে বুঝি, ঠিক আছে, যে কোনটা কিভাবে কাজ করে। আমাদের প্রথমেই যেই ট্যাগটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট, মাস্ট, আমি ট্যাগগুলো পাশে লিখি। তোমার যে কোনো টেবিল বানাতে গেলে তোমার টেবিল ট্যাগ লাগবে, টেবিল ট্যাগ ছাড়া কাজ হবে না, টেবিল ট্যাগ লাগবেই। টেবিল ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, এই যে দেখতে এরকম। সেইখানেও দেখো টেবিল বানানোর জন্য শুরুতেই টেবিল ট্যাগ ওপেন করছে, তারপর তার একটা অ্যাট্রিবিউট সেট করছে বর্ডার। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন?
তুমি যদি টেবিলটাকে টেবিল হিসেবে দেখতে চাও তাহলে এই যে তার চারপাশে একটা দাগ থাকতে হবে না, চার কোণা এরকম, নাহলে কি এটা টেবিল মনে হবে বলো? আমরা ছোটবেলায় টেবিল আঁকার আগে সবসময় আগে কি করতাম, এই চার কোণা দাগটাই তো আঁকতাম। তাহলে এই দাগটা যদি না থাকে, বা এটাকে আমরা ইংলিশে বলতেছি বর্ডার, এই বর্ডার যদি না থাকে তাহলে তো টেবিলকে টেবিলই মনে হবে না। তো তুমি যদি টেবিলের বর্ডারটা আনতে চাও, এই যে এইটাকে বলা হয় বর্ডার, বুঝতে পারছো? এই যে এইটাকে বলা হয়, চারপাশে যে দাগ দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় বর্ডার। এই বর্ডার যদি আনতে চাও তাহলে তোমার টেবিল ট্যাগ ওপেন করার সময় এই বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করে দিতে হবে। এখন এই ভ্যালুটা আসলে কি মিন করে, যেমন এখানে আমি বর্ডার ইকুয়াল টু 1 সেট করছি, 1 না করে এখানে যদি 2 দিতাম, 3 দিতাম, তাহলে কি চেঞ্জ আসতো? বেসিক্যালি এই বর্ডারের ভ্যালুটা যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার টেবিলের চারপাশে যে দাগ আছে এই দাগটা কত মোটা হবে সেটা। তুমি 1 না দিয়ে 2 দিলে এই চারপাশের দাগটা আর একটু বেশি মোটা হইতো, বুঝতে পারছো? এটাই। তো আমরা প্রথমে টেবিল ট্যাগটা ওপেন করলাম, এরপর দেখো আমাদের যেই কাজটা এখানে করতে হবে, মানে তুমি কিভাবে হচ্ছে টেবিল বানাও রিয়েল লাইফে, একটু চিন্তা করে দেখো তো। তুমি টেবিল বানাও কিন্তু এইভাবে, এই যে প্রথমে হচ্ছে তুমি চারপাশে একটা বর্ডার টানো, এরপর তুমি হচ্ছে এখানে কিছু এই যে সারি তৈরি করো, মানে রো, কিছু রো তৈরি করো। এরপরে তুমি হচ্ছে কলাম বরাবর, ভালো করে শুনো, হ্যাঁ ভ্যার কথা ভালো করে শুনো, তাহলে টেবিল বুঝে যাবা। তুমি সারি তৈরি করার পর কলাম বরাবর হচ্ছে ভ্যালুগুলো রেখে দাও, রাইট? আমি ঠিক বলছি কিনা? ধরো তোমার এখানে এই যে যে 3টা কলাম তুমি বানাইছো, এই 3টা কলামে তুমি এই যে আইডি নেম, আইডি, কোন একটা স্টুডেন্টের আইডি, নাম, আর ধরো জিপিএ, এই জিনিসগুলো স্টোর করবা। হ্যাঁ, ধরো এটা স্টোর করতে চাচ্ছ, তো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই আইডি, নাম আর জিপিএ স্টোর করার জন্য এই যে একটা নির্দিষ্ট রো বরাবর আইডি, নাম আর জিপিএ এই ভ্যালুগুলো দিতে হবে, তাই না? তাহলে আমরা টেবিল রিয়েল লাইফে কিভাবে বানাই এটা একটু বুঝো। আমরা রিয়েল লাইফে টেবিল বানাই হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সারি বরাবর, মানে একটা নির্দিষ্ট রো বরাবর যতগুলো কলাম আছে সবগুলো কলামে আমরা ভ্যালু আস্তে আস্তে রাখতে থাকি, তাই না? যেমন এখানে এই যে আমি সেকেন্ড রো কিভাবে ফিল আপ করছি, প্রথমে আইডি দিছি, তারপরে নাম, তারপরে জিপিএ। সো রিয়েল লাইফে কিন্তু আমরা এইভাবেই টেবিল ফিল আপ করি বা বানাই। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট রো বরাবর যতগুলো কলাম পাই সবগুলো কলামে আমরা ভ্যালু সেট করি। তো আমাদের এইচটিএমএলেও এই টেবিল বানানোর কাজটা এরকম, আমাদের একটা রো বানাইতে হবে, এরপর ওই রো বরাবর যতগুলো কলাম পাবো সবগুলো কলামে আমাদের ভ্যালু রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন এই যে রো বানানোর কাজ, এই রো বানানোর কাজ আমরা কিভাবে করি? টিআর ট্যাগ দিয়ে করি। রো বানানো, রো বানানোর কাজ হচ্ছে আমরা টিআর ট্যাগ দিয়ে করি। টিআর ট্যাগ, এই টিআর ট্যাগ কি করে? একটা রো বানাইতে হেল্প করে আমাদেরকে। এই যে দেখো এখানে যে টিআর ট্যাগ ওপেন করছে, আবার টিআর ট্যাগ ক্লোজ করে দিচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের এই যে প্রথম রো তৈরি করে দিচ্ছে, প্রথম সারি তৈরি করে দিচ্ছে, এই যে এইটা, বুঝতে পারছো? প্রথম রো তৈরি করে দিচ্ছে। সো আমাদের এখানে টিআর ট্যাগ দিয়ে আমরা রো বানাই ফেলতেছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে তোমার ওই সারি বরাবর যতগুলো কলাম আছে, মানে তুমি যতগুলো কলাম বানাতে চাচ্ছ ওই কলাম বরাবর হচ্ছে ভ্যালুগুলো দিয়ে দাও। তো কিভাবে দিছে একটু খেয়াল করো। তোমার কোনো একটা সারি বরাবর তুমি যে ভ্যালুগুলো বসাবা ওই ভ্যালুগুলো হইতে পারে একটা টেবিল ডেটা, মানে নর্মাল ডেটা, অথবা হইতে পারে একটা হেডিং, মানে কলামের একদম মাথায় যেটা থাকে। তাহলে তুমি কোন একটা সারি বরাবর কোন একটা কলামে যে ভ্যালু রাখবা সেটা হইতে পারে তোমার হেডিং, সেটা হইতে পারে তোমার কি ডাটা। তাহলে তুমি যদি কোন একটা সারি বরাবর কোন একটা কলামে হেডিং বসাতে চাও তখন তুমি যেটা ইউজ করবা সেটা হচ্ছে যে টিএইচ ট্যাগ। এটা দিয়ে হচ্ছে আমরা হেডিং তৈরি করি, হেডিং, হেডিং বানাই এই টিএইচ ট্যাগ দিয়ে। আর তুমি যদি হচ্ছে কোনো একটা সারি বরাবর তুমি যদি হচ্ছে কোন একটা নির্দিষ্ট কলামে ডেটা রাখতে চাও, ডেটা, ডেটা নর্মাল ডেটা, ওটা গাঢ় গাঢ় কালারে দেখাবা না, এটা নর্মালি দেখাবা, ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা বলতে পারি একটা নর্মাল টেবিল ডেটা। তাহলে ডেটা ঢুকানোর জন্য, ডেটা ইনসার্ট করার জন্য তুমি যেই ট্যাগ ইউজ করবে সেটা হচ্ছে টিডি। বুঝতে পারছি? তাহলে আমরা এই জিনিসগুলো একটু তোমার কোড থেকে দেখি, হ্যাঁ কোড থেকে দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
তো আমাদের এখানে যে কোড আছে, এখানে দেখো প্রথম রো বানানোর জন্য আমরা হচ্ছে একটা টিআর ট্যাগ ওপেন করছি, প্রথম রো, প্রথম সারি। তারপর এই প্রথম সারিতে আমরা কি বানাবো দেখো তো, এই যে 3টা কলাম বরাবর 3টা হেডিং দিব, হেডিং। সো এই যে প্রথম সারির 3টা কলামে 3টা হেডিং দেওয়ার জন্য আমরা এই দেখো 3টা টিএইচ ট্যাগ ইউজ করতেছি। এই যে টিএইচ ট্যাগ, একটা টিএইচ ট্যাগ দিয়ে আমরা রোল হেডিং তৈরি করছি, আরেকটা টিএইচ ট্যাগ দিয়ে হচ্ছে আমরা মোবাইল নাম্বার তৈরি করছি, মোবাইল নাম্বার হেডিং তৈরি করছি, আর ফাইনালি লাস্ট টিএইচ ট্যাগ দিয়ে আমরা রেজাল্ট হেডিং তৈরি করছি। এই যে এটা, তাহলে এই যে আমাদের প্রথম রো এর 3টা হেডিং বসানো শেষ, তো আমরা টিআর ট্যাগ ক্লোজ করেছি, প্রথম রো এর কাজ শেষ। এটা হচ্ছে আমাদের প্রথম রো, এইটুকু হচ্ছে আমাদের প্রথম রো, বুঝতে পারছো? প্রথম রো। এইবার আসো দ্বিতীয় রো বরাবর আমরা এই 3টা জিনিস রাখবো। এই 3টা জিনিস কিভাবে রাখবো দেখি, চলো। আমরা প্রথমেই আমাদের দ্বিতীয় রোটা ওপেন করলাম, মানে তৈরি করলাম এই যে টিআর ট্যাগ দিয়ে। তারপর আমাদের 3টা কলামে 3টা ডাটা রাখতে হবে না, এই কারণে এই দেখো আমি 3বার টিডি ট্যাগ ইউজ করছি, এই যে 3বার টিডি ট্যাগ ইউজ করছি। সো যে 3বার টিডি ট্যাগ ইউজ করে আমি 3টা ভ্যালুকে কিন্তু সিরিয়ালি বসাই গেছি, দেখছো? তাহলে এই যে এই 3টা ভ্যালু কিন্তু এখানে সিরিয়ালি বসে যাবে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের দ্বিতীয় রো। দ্বিতীয় রোতে আমি এইভাবে হচ্ছে 3টা ভ্যালু বসাইলাম। একইভাবে যে পরের রো গুলোতেও তোমার হচ্ছে ভ্যালু বসানো হয়েছে। সো যতগুলো রো তোমার বানানো দরকার তুমি বানায় তারপরে ভ্যালু বসাবা। তাহলে আমরা কিন্তু এখানে সুন্দর মতো কি করে ফেলতে পারতেছি, একটা টেবিল বানায় ফেলতে পারতেছি, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই, এটা অনেক সময় পরীক্ষায় কাজে লাগে। সেটা হচ্ছে তোমার যদি কখনো টেবিলের একটা ক্যাপশন দিতে হয়, ক্যাপশন মানে হচ্ছে যে টেবিলের মাথার উপরে যে লেখাটা থাকে, ধরো এই যে এই টেবিলটা কি বোঝাচ্ছে সেটা আমি কিভাবে দেখাবো। এই যে উপরে একটা নাম বা কথা লিখে দিয়ে বোঝাতে পারি। এই যে ধর আমি টেবিলের উপরে লিখলাম স্টুডেন্ট, তার মানে কি বোঝাবে, সরি, টেবিলের উপরে স্টুডেন্ট লিখলে বোঝা যাবে যে এই টেবিলটা একটা স্টুডেন্ট ইনফরমেশন স্টোর করতেছে এমন টেবিল, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি বেসিক্যালি ক্যাপশন। তো আমরা কিভাবে এইচটিএমএল কোডে টেবিলের ক্যাপশন দিতে পারি, তো তার জন্য তোমাকে ইউজ করতে হবে ক্যাপশন ট্যাগ। এই যে তুমি হচ্ছে শুরুতেই টেবিল ট্যাগ ওপেন করে ক্যাপশন ট্যাগ দিয়ে একটা ক্যাপশন লিখে দিবা। যেমন এখানে আমরা এই যে স্টুডেন্ট ক্যাপশনটা দিচ্ছি, আমি এই যে ক্যাপশন ট্যাগের ভেতরে স্টুডেন্ট দিব, তারপরে আবার ক্যাপশন ট্যাগটা আমি ক্লোজ করে দিব, শেষ। তাহলে সুন্দর মতো টেবিলের মাথার উপরে একটা লেখা আসবে। এটা কিন্তু হেডিং না, এটা একবারে টেবিলের উপরে আসবে। আর হেডিং হচ্ছে কলামের একদম মাথায় আসে, মানে প্রথম রো বরাবর যেগুলো আসে। টিএইচ কখন হবে? খুব খুব সহজ উত্তর। আমাদের হেডিং কোথায় বসে? তুমি রিয়েল লাইফে কি দেখছো, হেডিং কোথায় বসে? এই যে প্রথম রোতে, প্রথম সারিতে হেডিং বসে, মানে কলামের একদম মাথায় হেডিং বসে। ওকে। টিডি ট্যাগ, টিডি হচ্ছে টেবিল ডেটা, নর্মাল ডেটা ঢুকানোর জন্য হচ্ছে টিডি ট্যাগ, আর তোমার হেডিং বানানোর জন্য টিএইচ ট্যাগ। এই তো। তো এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যাট্রিবিউট দেখব যেগুলো টেবিলে ইউজ হয়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের টেবিল ট্যাগে কি কি অ্যাট্রিবিউট ইউজ করা হয়, ভালো করে দেখো একটু। ওকে, তো আমাদের টেবিল ট্যাগ যেটা আছে, এই যে একদম শুরুতে আমরা যেই ট্যাগটা ইউজ করি টেবিল, এই ট্যাগের পাশে আমরা কিছু অ্যাট্রিবিউট ইউজ করি, যার মধ্যে একটা হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে আমরা কি করি, এটা তো আগেই বললাম। বর্ডার দিয়ে হচ্ছে আমরা আমাদের টেবিলের চারপাশে যে দাগ আছে সেটা কতটুকু মোটা বা চিকন হবে সেটা আমরা ঠিক করে দিই। বর্ডারটা তোমাকে দিতে হবে, আসলে না হলে কিন্তু টেবিল যে টেবিল এটা বুঝবা না। এরপর তোমার হচ্ছে দুইটা আমরা হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, উইডথ আর হাইট। উইডথ দিয়ে হচ্ছে আমরা টেবিলের চওড়া কতটুকু হবে সেটা সেট করে দিতে পারি, আর হাইট দিয়ে হচ্ছে আমার টেবিল কতটুকু লম্বা দেখাবে সেটা সেট করে দিতে পারি। বুঝতে পারছো? খুবই সিম্পল। এরপরে আমাদের হচ্ছে অ্যালাইন। অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে যে আমাদের টেবিলটা কোথায় বসবে, হ্যাঁ, টেবিলটা ওয়েব পেজের কোন জায়গাতে বসবে, মাঝখানে, বাম পাশে নাকি ডান পাশে, সেটা আমরা এই অ্যালাইন অ্যাট্রিবিউট দিয়ে সেট করে দিতে পারি।
মাঝখানে বসাইতে হইলে অ্যালাইনের ভেতরে দিব সেন্টার, বুঝতে পারছো? ওকে, এরপরে যেই দুইটা অ্যাট্রিবিউট আছে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এই দুইটা একটু দেখো, এই দুইটাকে এক্সট্রা দিচ্ছি, সেল স্পেসিং আর সেল প্যাডিং, এই দুটো একটু দেখো। তো সেল স্পেসিং জিনিসটা কি? ধরো এটা আমাদের একটা টেবিল, এই টেবিলের ভেতরে অনেকগুলো ঘর আছে, ঠিক আছে, এই যে অনেকগুলো ঘর আছে। এখন আমরা টেবিলের ঘরগুলাকে এই যে টেবিলের যে বর্ডার বা মার্জিন, এখান থেকে যেই দূরত্বে বসাচ্ছি, বা এই যে একটা টেবিলের ঘর থেকে আরেকটা টেবিলের যে দূরত্ব, আমি জানি দুটো সমান হয় নাই, আমি এটা একটু সমান করে দিচ্ছি। ওকে, তো এই যে মোটামুটি সমান হয়ে গেছে। ওকে ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো আমি হচ্ছে আবার এই লাইনটা দাগাই দিই। এই যে আমাদের টেবিলের বর্ডার থেকে টেবিলের সেলের যে দূরত্ব, বা একটা সেল থেকে আরেকটা সেলের যে দূরত্ব, এইটা আমরা সেট করতে পারি যেই অ্যাট্রিবিউটের সাহায্যে, সেটাকে বলা হয় সেল স্পেসিং। বলো ক্লিয়ার কিনা? সেল স্পেসিং ক্লিয়ার কিনা? সেল স্পেসিং ক্লিয়ার? চিত্র দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা সেল স্পেসিং কোথায় ইউজ করব? এই যে টেবিল ট্যাগের ভেতরে ইউজ করব। ঠিক আছে, ওকে, সেল স্পেসিং ক্লিয়ার। এবার আসো সেল প্যাডিং। সেল প্যাডিং মূলত যেটা করে সেটা হচ্ছে, আমরা টেবিলের কোন একটা ঘরের ভেতরে যখন কোন একটা ডেটা বসাই, হ্যাঁ ধরো যে এই যে আমি বসাইলাম 1, তো এই যে যে টেবিলের ঘরের ভেতরে আমি ডেটা বসাচ্ছি, এটাকে খেয়াল করো, আমি টেবিলের ঘরের যে দাগ বা বর্ডার, সেটা থেকে একটা দূরত্বে বসাচ্ছি না? এই দূরত্বটাই আমি সেট করতে পারি হচ্ছে সেল প্যাডিং দিয়ে। আরেকবার বলি, টেবিলের যে ঘরগুলো আছে, ছোট ছোট যে ঘরগুলো আছে টেবিলের, এই ঘরের যে মার্জিন, হ্যাঁ ঘরের যে তোমার এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে আমি লেখাগুলোকে কত দূরত্বে বসাচ্ছি, সেটা আমি সেট করতে পারি যে অ্যাট্রিবিউট দিয়ে, সেটাই হচ্ছে তোমার সেল প্যাডিং। তাহলে সামারি করলে কি দাঁড়ায়? সেল স্পেসিং হচ্ছে টেবিলের যে বর্ডার, সেখান থেকে সেলগুলো কত দূরত্বে থাকবে, আর সেল প্যাডিং হচ্ছে সেলের যে বর্ডার, সেখান থেকে লেখাগুলো কত দূরত্বে থাকবে। দ্যাটস ইট, শেষ। সেল প্যাডিং কোথায় সেট করতে হয়? এইটাও আমার টেবিল ট্যাগের পাশে সেট করতে হয়। ওকে, এরপর যেই দুইটা বাকি আছে, এই দুইটা আমরা সামনে যে এরপরেই দেখব। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। কি কি দেখলাম? বর্ডার, উইথ, হাইট, হ্যাঁ হাইটটা আমরা এক্সট্রা দেখছি, তারপরে দেখছি অ্যালাইন, তারপরে সেল স্পেসিং, সেল প্যাডিং। ওকে, আমরা সামনে যাই। এখন আমরা দেখব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমি এটার ইম্পর্টেন্স তোমাদেরকে মার্ক করে দিই, এটা মাথায় রাখো। এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক আসে। রো স্প্যান আর কলাম স্প্যান। রো স্প্যান আর কলাম স্প্যান, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আগে আমরা এই দুইটা জিনিস বলতে কি বোঝায় সেটা বুঝি, তারপরে কোডে কিভাবে এগুলো লিখতে হয় সেগুলো দেখব, ঠিক আছে? তো রো স্প্যান এইটা বলতে যেটা বোঝায়, সেটা আমরা এই এক্সাম্পল থেকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো তুমি একটু বাম পাশের এই টেবিলটা খেয়াল করো, হ্যাঁ এই টেবিলটা একটু খেয়াল করো। এখানে এই টেবিলে তুমি যদি খেয়াল করো, আমাদের প্রথম যে ঘরটা আছে, প্রথম সারির প্রথম যে ঘরটা আছে, ওর যে তোমার স্পেস বা ওর যে জায়গা, সেটা কি বাকি ঘরগুলোর চেয়ে একটু বেশি না? দেখেই বোঝা যাচ্ছে বেশি। এটা কেন বেশি? যে দেখো, আমাদের প্রথম যে ঘরটা, প্রথম সারির প্রথম যে ঘর, ওর আসলে এইটুকু জায়গা নিয়ে থাকার কথা ছিল। এই যে রোল, এই রোল যে লেখাটা আমি এখানে দেখতে পাচ্ছি, ওর আসলে এইটুকু জায়গা নিয়ে থাকার কথা ছিল, বাট ও কিন্তু এইটুকু জায়গা নিয়ে থেমে থাকে নাই। ও কি করছে? এই যে ওর পাশের রোতে
যেই জায়গা আছে ওইটাও দখল করে নিছে। এই যে তার মানে আমরা কি বলতে পারি, এই যে যে ঘরটা আছে প্রথম সারির প্রথম কলামের যে ঘরটা আছে, এই যে এইটা এইটা এইটা, ও কি করছে, ও হচ্ছে তোমার ও হচ্ছে রো বরাবর এই যে এই ঘরটা ওর পাশের রোতে গিয়ে ওই যে যে তোমার জায়গাটা আছে পাশের রোয়ের যে ঘরটা আছে ওই জায়গাটাও ও কিন্তু মেরে দিছে, নিজের ভেতরে নিয়ে নিছে। তো এই কারণে তুমি এই প্রথম ঘরটাকে একটু বড় দেখতে পারতেছো। তো এই যে যে বিষয়টা, আমি রো বরাবর যখন দুইটা ঘর এক করে দিচ্ছি বা একাধিক ঘরকে যখন আমি রো বরাবর এক করে দিচ্ছি, এইটাকে বলা হয় ভাইয়া রো স্প্যান। তাহলে রো স্প্যান বলতে তুমি কি বুঝবা, তোমার রো বরাবর ঘর মার্চ করে দেওয়া বা সেল মার্চ করে দেওয়া। তো এইখানে আমার কয় ঘর রো স্প্যান করা হয়েছে, এইখানে এই দেখো এক ঘর দুই ঘর, রো বরাবর দুই ঘর তোমার মার্চ করে দেওয়া হয়েছে বা মিলায় দেওয়া হয়েছে। এই কারণে আমরা এইখানে রো স্প্যানের যে ভ্যালুটা পাবো সেটা পাবো হচ্ছে 2। বুঝতে পারছো কেন 2? বুঝতে পারছো কেন 2? কারণ আমার রো বরাবর, এই দেখো এটা কি রো না, প্রথম রো দ্বিতীয় রো, কেউ যদি না বুঝে থাকো এই যে এটা প্রথম রো এটা দ্বিতীয় রো, তো রো বরাবর দুইটা ঘর মার্চ হয়েছে, এই কারণে এটাকে আমরা বলতেছি রো স্প্যান। ওকে, এইবার আসো আমাদের প্রথম কলামের প্রথম সারির দ্বিতীয় কলামের যে ঘরটা আছে ও কি একটু বেশি জায়গা নিয়ে তারপরে এখানে বসে আছে না? খেয়াল করো তো, যে ওর থাকার কথা ছিল, এই যে আমি কি বলছি, প্রথম সারির তোমার দ্বিতীয় কলামের যে ঘরটা, এই যে ওর থাকার কথা ছিল এইটুকু জায়গা নিয়ে, বাট ও খেয়াল করো ওর পাশের ঘরের জায়গাটাও কিন্তু নিয়ে নিছে, এই যে এইটা, তাই না? এই কারণে ওকে বড় দেখাচ্ছে। সো ঘটনা কি ঘটছে, ঘটনা যেটা ঘটছে যে এই যে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম এখানে যে ঘরটা আছে সেই ঘরটা তার পাশের কলামের ঘরকে নিজের ভেতরে নিয়ে নিছে বা মার্চ করে ফেলছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে, এইটাকে ভাই আমরা বলি হচ্ছে তোমার কলাম স্প্যান। এই যে দুইটা কলাম বরাবর দুইটা ঘর একত্রিত হয়ে গেছে, এটাকে আমরা বলি কলাম স্প্যান। ঠিক আছে, এটাকে আমরা বলি কলাম স্প্যান। তো কলাম স্প্যান কি? কলাম স্প্যান হচ্ছে তোমার কলাম বরাবর সেল মার্জ হয়ে যাওয়া বা একত্রিত হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এই ঘটনার ক্ষেত্রে কলাম স্প্যানের ভ্যালু কত বলো? এই ঘটনার ক্ষেত্রে কিন্তু কলাম স্প্যানের ভ্যালু তোমার 2, কারণ কলাম বরাবর দুইটা ঘর কিন্তু মার্জ হয়ে গেছে। এই কারণে বুঝতে পারছো, মানে দুইটা কলামে থাকা তোমার পাশাপাশি ঘর মার্জ হয়ে গেছে। বুঝা গেছে? ওকে ওকে, তাহলে আমরা সুন্দর মতো এখানে দেখলাম রো স্প্যান, সুন্দর মতো আমরা দেখলাম কলাম স্প্যান। এখন এই জিনিসকে আমরা কোডে কিভাবে লিখবো এটা একটু দেখি। হ্যাঁ, যে এইটা তো আমরা তোমার ছবি আকারে দেখলাম, এখন কোডে কিভাবে আমরা এই জিনিসটা বানাবো এটা একটু দেখো। ওকে, তো আমি একটু মার্ক করি, পুরো জিনিসটা মার্ক করি আমাদের কোডের অংশটা, তারপর এটা বুঝাই তোমাদেরকে। খেয়াল করে দেখো, আমরা যথারীতি আগের মতো হচ্ছে টেবিল ট্যাগ ওপেন করছি, এখানে কোনো কারিশমা নাই। আমাদের মেইন যে বোঝার জায়গাটা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, এই যে আমার প্রথম ঘরে, প্রথম সারির প্রথম ঘরে আমার কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এই যে দেখো দুইটা ঘর একত্রিত হয়ে গেছে, এই যে প্রথম রো আর দ্বিতীয় রো এর দুইটা ঘর একত্রিত হয়ে গেছে, অর্থাৎ এখানে রো স্প্যান হয়েছে ভাইয়া, রো স্প্যান, রো বরাবর দুইটা ঘর এক হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলবো রো স্প্যান 2। আর উপরে দেখো এই যে কলাম বরাবর দুইটা ঘর এক হয়ে গেছে, তাহলে এখানে আমরা বলবো ভাই কলাম স্প্যান হয়েছে। কলাম স্প্যান হয়েছে কয় ঘর? 2 ঘর, এই জন্য কলাম স্প্যানের ভ্যালু 2। তো একটু খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে এইটাই কোডে লেখা আছে, এই যে আমি মার্ক করে দিচ্ছি, তোমাকে কোনো চিন্তার কারণ নাই, এই যে মার্ক করে দিচ্ছি। দেখো আমার প্রথম সারিতে এই যে প্রথম সারি শুরু করছি, তারপর এই যে আমি যেখানে হেডিং বসাবো, প্রথম সারির প্রথম কলাম যেখানে আমি হেডিং বসাবো সেই জায়গাতে দেখো রো স্প্যানের ভ্যালু দিয়ে দিছি 2। কেন? কারণ আমি এই যে প্রথম সারির প্রথম কলামের যে ঘরটা সেটার
কে আমি কি করতে চাই, রো বরাবর 2 ঘর মার্চ করে তারপর বসাতে চাই। সো এই কারণে আমি যে টিএইচ ট্যাগের পাশে দিয়ে দিছি রো স্প্যান ইকুয়াল টু 2। সো মনে রাখবা আমাদের রো স্প্যান বা কলাম স্প্যান এইগুলা ব্যবহার করা হয় টিএইচ ট্যাগ বা টিডি ট্যাগের পাশে। রো স্প্যান বলো বা কলাম স্প্যান বলো, এইগুলাকে কোথায় ব্যবহার করা যায়? স্বাভাবিক তুমি রো স্প্যান কলাম স্প্যান কই করতে পারবা, যেখানে হেডিং বসাবা অথবা যেখানে তুমি ডেটা বসাবা সেই জায়গায়। সো এই যে রো স্প্যান কলাম স্প্যান এগুলোকে ব্যবহার করা যায় টিএইচ ট্যাগে অথবা টিডি ট্যাগে, ঠিক আছে। তো এই যে এখানে টিএইচ ট্যাগে দেখো রো স্প্যান 2 দিছে, এই কারণে যে প্রথম যে হেডিংটা বসছে এটা দেখো যে রো বরাবর 2টা ঘর মার্চ করার পরে বসছে, ঠিক আছে। এরপর এই যে দ্বিতীয় হেডিংটা যখন আমি দিচ্ছি তখন আবার কলাম স্প্যান করতেছি 2 ঘর, এই কারণেই দেখো এই যে দ্বিতীয় হেডিং যেটা বসছে এটা দেখো যে কলাম বরাবর 2 ঘর মার্জ হওয়ার পরে বসছে, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের কলাম স্প্যান। ওকে, বাকি জিনিস তো সিম্পল, বাকি জিনিস আগের মতোই আছে, জাস্ট আমরা রো স্প্যান আর কলাম স্প্যানটা দেখলাম, ঠিক আছে। তো তোমাদের জন্য হচ্ছে এটা কুইজ নাম্বার 4, সবাই কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ো, আমি হচ্ছে পোল লঞ্চ করে দিচ্ছি। ওকে, পোল লঞ্চ করে দিচ্ছি। পোলটা এন্ড করে দেই। মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট। এখানে আমাদের কোশ্চেনে বলা আছে উদ্দীপকের টেবিলটি তৈরি করতে এইচটিএমএল কোডে কলাম স্প্যান আর রো স্প্যানের মান কত হবে। হ্যাঁ, একটু খেয়াল করো, আমরা কয় ঘর কলাম বরাবর মার্চ করছি, কয় ঘর রো বরাবর মার্চ করছি, খেয়াল করো। এই যে আমাদের প্রথম সারির প্রথম যে ঘর, ও কি করছে দেখো, ও কলাম বরাবর 4টা ঘর মার্চ করে তারপর বসছে, এই দেখো কলাম বরাবর 4টা ঘর মার্চ করে তারপর বসছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এই যে কলাম বরাবর এই যে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম, এই যে 4টা কলামের প্রথম সারির যেই 4টা ঘর আছে এই 4টা ঘর মার্চ হয়ে গেছে। তো কলাম স্প্যানের ভ্যালু হচ্ছে এখানে 4, বুঝতে পারছো? কলাম স্প্যানের ভ্যালু হচ্ছে 4। আর রো স্প্যান কোথায় হয়েছে, এই দেখো এই যে প্রথম তোমার হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলামের যে ঘরটা আছে সেটার থাকার কথা ছিল এতটুকু জায়গা নিয়ে, বাট দেখো ও কিন্তু ওর পাশের 2টা রোয়ের যে জায়গা সেটাও দখল করে ফেলছে, এই যে এই জায়গাও দখল করছে, এইটাও, তার মানে ও রো বরাবর 3টা ঘরের জায়গা একাই দখল করছে, এই কারণে এইখানে রো স্প্যানের ভ্যালু হবে তোমার 3। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোথায় আছে, অপশন সিতে। তো লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সৌমিক সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে অঙ্কুশ, বুশরা এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট কুইজ, এটা আমাদের আজকের ক্লাসের লাস্ট কুইজ। সবাই কোশ্চেনটা দেখো, আমি পোল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 25 সালে 2টা বোর্ডে আসছে, ঠিক আছে এই কোশ্চেনটা। ওকে, আমি পোল লঞ্চ করে দিচ্ছি। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। খেয়াল করো এখানে বলছে টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখা, এই যে পড়তে ভুল করো, টেবিলের সেলগুলোতে অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণের জন্য কোনটা। কি বলছিলাম, টেবিলের সেলের যে বর্ডার সেখান থেকে লেখা কত দূরে বসবে সেটা কে ঠিক করে, সেল প্যাডিং। লিডার বোর্ডটা দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো বুশরা, এরপরে অঙ্কুশ, অর্জুন এবং আরো অনেকে, তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, আমরা এখন কিছু সিকিউ সলভ করব, ঠিক আছে। তো এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন, এই একটা কোশ্চেনের ভেতরে সব কিছু অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে। এই কারণে বলতেছি এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। এটা যদি কেউ পারো, ধরে রাখতে পারো যে
তোমাদের HTML এর সব বেসিক ক্লিয়ার। তো এই কোশ্চেনটা রাজশাহী বোর্ডে আসছে 25 সালে, সিমিলার কোশ্চেন আবার চট্টগ্রাম বোর্ডে আসছিল 24 সালে। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, আমি মার্ক করি, পুরা উদ্দীপক পড়ার টাইম নাই, আমরা এই যেইটুকু আমাদের দেখা দরকার ওইটুকু মার্ক করি। এই যে এইটা আমাদের বলছে এখানে কোশ্চেনে আমাদের ওয়েব পেজে এই টেবিলটাকে আউটপুট আকারে আনতে হবে। যেখানে দেখতেই পাচ্ছ তুমি, এই টেবিলে হচ্ছে টোটাল 3টা সারি আছে আর হচ্ছে তোমার 3টা কলাম আছে, দেখাই যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে আবার দেখো প্রথম ঘরে যেই কন্টেন্টটা আছে সেইটার ব্যাপারে একটা শর্ত দেওয়া আছে। এই যে কোশ্চেনের নিচে দেখো শর্ত কি বলা আছে, এই পিপিলিকা যে লেখাটা তুমি প্রথম ঘরে দেখতে পারতেছো এটাকে লিস্ট আকারে দেখাইতে হবে। মানে এই ওয়ানটা নর্মাল ওয়ান না, এটা লিস্ট আকারে দেখানোর কারণে এই ওয়ানটা আসছে। আবার এটাকে হাইপার লিঙ্ক করতে হবে, মানে কেউ যদি এই পিপিলিকা লেখার উপরে ক্লিক করে তাহলে সে পিপিলিকা.com-এ চলে যাবে। তুমি বলতে পারো হ্যাঁ পিপিলিকা.com কেন, একটা র্যান্ডম ইউআরএল, কিছু বলা নাই দেখে আমি এটা ইউজ করতেছি। তো এইটা একটা কন্ডিশন। আবার দেখো দ্বিতীয় ঘরে, প্রথম রোয়ের দ্বিতীয় ঘরে আমার এই যে একটা ইমেজ লোড করতে হবে, এখানে map.jpg নামের একটা ইমেজ এখানে লোড করে বসাতে হবে, যার ডাইমেনশনটা বলে দেওয়া আছে, মানে উইডথ আর হাইট। এই যে এইটা হচ্ছে আমার সোর্স, এইটা হচ্ছে আমার উইডথ, এইটা হচ্ছে আমার হাইট। ওকে, আর বাকি জিনিস তো নর্মাল, বাকি জিনিস খুবই সিম্পল। এটা একটা লেখা, আর এটা হচ্ছে যে নেক্সট গত ক্লাসে করাইছিলাম, তোমাদের আশা করি মনে আছে গত ক্লাসে এই জিনিসটা কিভাবে আনতে হয় সেটা দেখাইছিলাম। তাহলে চলো আমরা এই সুন্দর প্রবলেমটা সলভ করা শুরু করি। এটার জন্য হচ্ছে জায়গা অনেক লাগবে, এই কারণে আমি পরের পেজে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমি আমার হচ্ছে কোড লেখা শুরু করতেছি। এখানে আমি প্রথমে HTML ট্যাগটা ওপেন করে নিলাম, তারপরে এখানে হচ্ছে হেড সেকশন যেটা বানানো দরকার বানিয়ে নিচ্ছি, টাইটেল তোমরা তোমাদের মন মতো বসায় নিবা। আচ্ছা, বডি সেকশন ওপেন করতেছি, ঠিক আছে। এইবার আমরা কাজ শুরু করব। আমাদের প্রথমে কি করতে হবে, টেবিল ট্যাগ ওপেন করতে হবে, কারণ আমরা একটা টেবিল বানাবো। টেবিলের একটা কি দিতে হবে, বর্ডার দিতে হবে। কিছু বলা না থাকলে বর্ডার সবসময় 1 দিবা, বুঝতে পারছো, মনে থাকবে। আচ্ছা, তোমার কোশ্চেন আসবে নেক্সট, ভাইয়া সেলফ স্পেসিং দিব না? সেলফ স্পেসিং দেওয়া দরকার নাই, কেন? প্রত্যেকটা ঘর দেখো একদম বর্ডারের সাথে লেগে আছে, তো সেলফ স্পেসিং দেওয়া দরকার নাই। বাই ডিফল্ট সেলফ স্পেসিং 0। আর তোমার যদি সেলফ স্পেসিং দিতেই মন চায় তুমি সেলফ স্পেসিং 0 দাও, তাহলে হচ্ছে তোমার উদ্দীপকের আউটপুটের মতো আসবে। এই যে সেলফ স্পেসিং 0, দেখো এই যে প্রত্যেকটা ঘর আমার টেবিলের বর্ডারের সাথে লেগে আছে, তাহলে সেলফ স্পেসিং 0 দিছি। সেল প্যাডিং কি দিব তুমি কোশ্চেন করবা, হ্যাঁ দাও, সেল প্যাডিং দাও, কারণ প্রত্যেকটা লেখাই মাঝখানে মাঝখানে আসছে, তো সেল প্যাডিং দিতে পারো। সেল প্যাডিং ধরো আমরা এখানে 6 দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো এটা দিবে, এটা তো আর খালি চোখে দেখে এইভাবে বোঝা যায় না। সেল প্যাডিং আমি 6 দিয়ে দিলাম। ওকে, শেষ, আমাদের টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট বসানো শেষ। এটা নিয়ে আর হাত দিব না, এইটা নিয়ে হাত দিব না। টাইটেল কোশ্চেনে বলা আছে, আচ্ছা কই বলা আছে, ও আচ্ছা টাইটেলে অপুস পেজ, হ্যাঁ খুবই সুন্দর, হ্যাঁ এটা আমি খেয়ালই করিনি, দেখছো, হ্যাঁ অপুস পেজ। তাহলে এই যে টাইটেল দিয়ে দিই, টাইটেল তো খুবই সহজ, সবচেয়ে সহজ কাজ টাইটেল বানানো। ওকে, তাহলে আমরা এখানে যে টাইটেলটা বসাই দিই, হ্যাঁ টাইটেলটা এখানে সেট করে দিই। ওকে, টাইটেল হচ্ছে আমাদের অপুস পেজ। ওকে, শেষ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের টাইটেল বসানো শেষ। টেবিল ট্যাগের ভেতরে চলে যাই আমরা, চলো টেবিল ট্যাগের ভেতরে। টেবিল ট্যাগের ভেতরে আমাদের এখানে মাথায় রাখতে হবে আমাদের 3টা রো বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম রোটা আগে বানায় ফেলি, হ্যাঁ প্রথম রোটা বানায় ফেলি। অ্যালাইনমেন্টের ব্যাপারে একজন কোশ্চেন করছে, অ্যালাইনমেন্ট এখানে বলা নাই কিছু, সো তোমার দেওয়া দরকার নেই, নাকি বলা আছে? না বলা নেই, অ্যালাইনমেন্ট নিয়ে বলা নেই, সো অ্যালাইনমেন্ট দেওয়ার দরকার নেই। ওকে, তো আমরা প্রথম রোটা বানায় ফেলি। এই যে টিআর ট্যাগ ওপেন করলাম, প্রথম রো আমি বানায় ফেলছি। এইবার দেখি প্রথম রো এর ভেতরে কি কি বসবে। এই যে প্রথম রো এর প্রথম ঘরে বসবে হচ্ছে এই যে পিপিলিকা, ঝামেলাযুক্ত পিপিলিকা। ওকে, এখন এই পিপিলিকার ব্যাপারে তোমার যেটা মাথায় রাখতে হবে, দেখো পিপিলিকা যেই ঘরে বসবে ওই ঘরে কিন্তু ভাই যে 2টা কলাম মার্জ হয়েছে, এই যে 2টা কলাম মার্জ হয়ে কিন্তু তারপরে পিপিলিকা বসছে। তার মানে তোমার পিপিলিকা এখানে তুমি যে বসাবা টেবিল ডেটা হিসাবে, তোমাকে কিন্তু এখানে কলাম স্প্যান করতে হবে ভাইয়া। এই যে তুমি হচ্ছে টিডি ট্যাগ ওপেন করলা, টিডি ট্যাগের পাশে কলাম স্প্যান লিখে দিলা, এই কলাম স্প্যানের ভ্যালু দিয়ে দিলা 2, যেটা চোখে দেখে বের করছো তুমি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে এই যে পিপিলিকা লেখাটা একদম মাঝখানে আসছে না, এটা কিভাবে আসলো? অ্যালাইন অ্যাট্রিবিউটের কারণে।
তো আমরা এখানে সুন্দর করে পাশে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে দিব সেন্টার, তাহলে আমাদের পিপিলিকা লেখাটা একদম মাঝখানে দেখাবে। এই যে একদম মাঝখানে দেখাবে, বুঝতে পারছো? ওকে, তো আমরা পিপিলিকা লেখাটাকে কি নর্মালি দেখাবো না, আমাদের কোশ্চেনে বলা আছে এটাকে লিস্ট আকারে দেখাইতে হবে। তার মানে এই ওয়ানটা কিন্তু লিস্টের ওয়ান, অর্ডার্ড লিস্টের ওয়ান। তাহলে আমরা এখানে একটা অর্ডার্ড লিস্ট ওপেন করব, কারণ আমাদের পিপিলিকাকে লিস্ট আকারে দেখাইতে হবে। টাইপ দিয়ে দিব আমরা ওয়ান, না দিলেও হয়। তারপরে আমরা একটাই আইটেম পিপিলিকা যোগ করব। বাট এইখানে একটা কথা আছে, তুমি এলআই ট্যাগ ওপেন করে পিপিলিকা ধাম করে লিখে দিলে হবে না। তোমার কোশ্চেনে বলা আছে এই পিপিলিকা লেখাটাকে কি করতে হবে, হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্ক মানে পিপিলিকা লেখার উপরে ক্লিক করলে অন্য একটা জায়গায় চলে যাব, অন্য একটা পেজে। তাহলে এই যে এলআই ট্যাগ দিয়ে তোমাকে একটা অ্যাঙ্কর ট্যাগ ওপেন করতে হবে, বুঝতে পারছো? কারণ এটাকে তো, এই পিপিলিকা লেখাটাকে তো তুমি হাইপার লিঙ্ক করবা। তো অ্যাঙ্কর ট্যাগ ওপেন করে তারপর ওই অ্যাঙ্কর ট্যাগের এইচরেফ অ্যাট্রিবিউট তুমি সেট করে দিবা যে কোনো একটা ইউআরএল। কোশ্চেনে যেহেতু কিছু বলা নাই, আমি যে www.pipilika.com এইটা দিয়ে দিলাম। তাহলে এই ওয়েবসাইটে আমি চলে যাব পিপিলিকা লেখাকে ক্লিক করলে। ওকে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমি ওপেন করছি, এইবার আমি পিপিলিকা লেখাটা দিব। এরপর অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করব, তাহলে আমার লিস্ট বানানোর কাজ এখন আমি শেষ করতে পারি। সো আমি লিস্ট ট্যাগটা ক্লোজ করে দিলাম। এইবার আমি অর্ডার্ড লিস্ট ট্যাগটা ক্লোজ করতে পারি, শেষ। আর আমার প্রথম ঘরের কাজ কিন্তু শেষ। সো আমি এই যে টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। টিডি ট্যাগটা আমি ক্লোজ করে দিছি, আমার এই যে প্রথম ঘরের কাজ শেষ, পিপিলিকার কাজ শেষ। এইবার আসো দ্বিতীয় ঘর, প্রথম সারির দ্বিতীয় ঘর। এখানে কি বসাইতে হবে, একটা ছবি বসাইতে হবে, ছবি ছবি ছবি। তাহলে আমি সুন্দর মতো দ্বিতীয় ঘরটা আগে ওপেন করি, টিডি ট্যাগ দিয়ে ওপেন করলাম। এরপর এই যে ম্যাপ ডট জেপিজি ছবি বসাবো, যার সাইজ কত, 100/40, মানে প্রস্থ 100, দৈর্ঘ্য 40। তাহলে আমি ছবি বসানোর জন্য একটা ইমেজ ট্যাগ ওপেন করি। ইমেজ ট্যাগের সোর্স অ্যাট্রিবিউট, ইমেজ ট্যাগের সোর্স অ্যাট্রিবিউট এই জায়গায় কি দিব, আমার ছবির নাম, এই যে ছবির নামটা দেওয়া ছিল দেখো, ম্যাপ ডট জেপিজি, ম্যাপ ডট জেপিজি। তাহলে সোর্সের জায়গায় দিব ম্যাপ ডট জেপিজি। আর কি কি দেওয়া লাগবে, সাইজ, উইডথ আর হাইট। তাহলে এরপরে উইডথ দিব হচ্ছে 100, হাইট দিব হচ্ছে 40, যেটা কোশ্চেনে দেওয়া ছিল। শেষ, এই যে শেষ, আমার দ্বিতীয় ঘরের কাজ শেষ। টিডি ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। সো আমার এর সাথে সাথে হচ্ছে প্রথম সারিরও কাজ শেষ। তাহলে এই যে প্রথম সারির জন্য যে টিআর ট্যাগ খুলছি সেটাও ক্লোজ করে দিচ্ছি, শেষ। তাহলে প্রথম সারি শেষ। এইচটিটিপি দেওয়া লাগবে না, এইচটিটিপি দিতে পারো ভাইয়া, কোনো সমস্যা নাই, না দিলে সমস্যা নাই, দিতে পারো, প্রোটোকলটা দিতে পারো। আচ্ছা, প্রথম সারির কাজ শেষ, দ্বিতীয় সারির কাজ শুরু করার জন্য একটা টিআর ট্যাগ খুলে নিচ্ছি। আচ্ছা, এইবার দ্বিতীয় সারি। দেখো দ্বিতীয় সারিটা কিন্তু খুবই সহজ। কি করতে হবে, এই যে তোমাকে জাস্ট কলাম স্প্যান করতে হবে। কয় ঘর, এখানে এই যে 3 ঘর কলাম স্প্যান করতে হবে, এই যে 3 ঘর কলাম স্প্যান করে তারপরে এই ওয়েলকাম লেখাটা মাঝখানে বসাইতে হবে। খুবই সিম্পল কাজ। দেখো আমি হচ্ছে টিডি ট্যাগ ওপেন করলাম ঘর বানানোর জন্য। এরপর এখানে কলাম স্প্যান করে দিব 3, কারণ হচ্ছে 3টা ঘর আমি মার্চ করব। তারপরে লেখাটাকে যেহেতু মাঝখানে বসাতে চাই, এই কারণে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু দিব সেন্টার। আর আমার লেখাটা হচ্ছে ওয়েলকাম, তাহলে এই যে ওয়েলকাম লেখাটা বসায় দিব। এই যে আমার টিডি ট্যাগের কাজ শেষ, এবং তার সাথে সাথে আমার দ্বিতীয় রো এরও কাজ শেষ, কারণ দ্বিতীয় রোতে কেবল একটাই ঘর আছে। আমি ওই একটা ঘরের কাজ কিন্তু এখানে সুন্দর মতো করে ফেলছি। তাহলে এই যে দ্বিতীয় ঘরের কাজও ডান, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ফাইনালি আমার তৃতীয় সারির কাজ করতে হবে। তৃতীয় সারিতে দেখো প্রথম ঘরেই শুধুমাত্র ভ্যালু আছে, বাকিগুলো কিন্তু ফাঁকা। তাহলে আমি তৃতীয় সারি আগে ওপেন করি। তাহলে ওপেন করার জন্য হচ্ছে আমার টিআর ট্যাগ। এরপর তৃতীয় সারির প্রথম ঘরের ভেতরে কি আছে, প্রথম ঘরের ভেতরে আছে দেখো যে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c। তাহলে প্রথম ঘর বানানোর জন্য হচ্ছে একটা টিডি ট্যাগ ওপেন করব। তারপর এখানে হচ্ছে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c বসানোর জন্য কোড লিখতে হবে। এটা কিন্তু গত ক্লাসে পড়ানো হয়েছে যে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c। এটা করার জন্য হচ্ছে a এর মাথায় b বসানোর জন্য একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ওপেন করব, তার ভেতরে দিব b। তাহলে এর মাথায় b। আবার দেখো বি এর মাথায় কিন্তু সি, তাহলে বি এর পাশে আরো একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ওপেন করব। এরপর
এর ভেতরে দিয়ে দিব সি, তাহলে কি হলো, এর মাথায় বি চলে গেল, বি এর মাথায় সি, এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি। সো সি এর জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিব, আবার বি এর জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করে দিব। তাহলে কিন্তু আমার এই যে তৃতীয় সারির প্রথম ঘরের ভেতরে যেটা বসানো দরকার সেটা সুন্দর মতো বসানো হয়ে গেছে। সো আমি টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। এরপর দেখো আমার দুইটা ফাঁকা ঘর বানানো লাগবে তৃতীয় সারিতে, এই যে এইটা। তো দুইটা ফাঁকা ঘর জাস্ট নর্মালি বানায় রেখে দিব। এই যে টিডি ট্যাগ ওপেন করব, টিডি ট্যাগ ক্লোজ করব, ফাঁকা, কিছুই বসাই নেই। টিডি ট্যাগ ওপেন করব, টিডি ট্যাগ ক্লোজ করব, কিছুই বসাই নেই, শেষ। তাহলে আমার তৃতীয় সারি বানানো শেষ। তাহলে আমি টিআর ট্যাগটা দিলাম ক্লোজ করে, শেষ। আমার তৃতীয় সারি ডান। সো আমার পুরো টেবিল কিন্তু বানানো হয়ে গেল। তো এখন হচ্ছে আমি টেবিল ট্যাগটা ক্লোজ করে দিব। তাহলে দিলাম টেবিল ট্যাগ ক্লোজ করে। তাহলে আমার বডি সেকশনের কাজ শেষ। দিলাম বডি সেকশনের জন্য ক্লোজ করে। আমার এইচটিএমএল কোড লেখা শেষ, তো দিলাম এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে, শেষ। আমার এই হচ্ছে কমপ্লিট কোড। সবাই একটু এক নজর দেখে নাও। আশা করি আমার সাথে সাথে তোমরাও লেখার ট্রাই করছো, তো কোনো প্রবলেম হওয়া উচিত না, ঠিক আছে? যেটা বলছি আগে, এখানে কোনো লজিক নাই, জাস্ট স্ট্রাকচারটা দেখে ইমপ্লিমেন্ট করতে হয়। বিআর দেওয়া লাগবে না, এখানে কোনো লাইন ব্রেক তো ছিল না। সেকেন্ড টিডিতে কলাম স্প্যান দেন নাই কেন? কলাম স্প্যান দিছি তো, এই যে দেখো সেকেন্ড টিআর, এই যে টিডিতে কলাম স্প্যান দিছি। ও আচ্ছা, তুমি এইটার কথা বলতেছো যে আমরা এইখানে কোনো কলাম, এটা কলাম স্প্যান হবে না, কারণ এইটা সিঙ্গেল একটা কলামকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? দেখতে হয়তো একটু বড় লাগতেছে, বাট এটা একটা সিঙ্গেল কলাম। ওকে, ফেক জায়গায় না, ফেক না, এটা ফাঁকা, ফাঁকা জায়গায় কিছু লেখা লাগবে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমাদের এই কোশ্চেনটা খুবই সুন্দর ছিল, এখানে সব কিছুর অ্যাপ্লিকেশন আছে। তো এটা যদি কেউ পেরে থাকো, তুমি ধরে নিতে পারো যে টেবিল বা এইচটিএমএল সংক্রান্ত ওভারঅল প্রবলেম নিয়ে কোনো ঝামেলা হবে না। সেল প্যাডিং 6 কেন? এটা যে কোনো ভ্যালু দিতে পারো, আমার ইচ্ছা, এই কারণে দিছি। আচ্ছা, আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে এক নজরে দেখে নেই। এইচটিএমএল এলিমেন্ট কি? আমরা এইচটিএমএল কোড লেখার সময় যে ট্যাগ ইউজ করি, ট্যাগের ভেতরে যে অ্যাট্রিবিউট ভ্যালু ইউজ করি, এগুলোকে ওভারঅল একসাথে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে? ওয়েব পেজ কি? ওয়েব পেজ হচ্ছে একটা ডকুমেন্ট যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, যেটাকে আমরা ব্রাউজার দিয়ে ব্রাউজ করে দেখতে পারি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? ফ্রন্ট এন্ড কি গত ক্লাসে পড়িয়েছিলাম। ফ্রন্ট এন্ড হচ্ছে তুমি ব্যবহারকারী হিসাবে ওয়েবসাইটের যেই অংশটা দেখতে পারো ওইটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর ফ্রন্ট এন্ড বানানোর যে কাজ ওইটাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ওকে, তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন সব শিখে ফেললাম, ঠিক আছে? ওকে, আমরা সামনে যাই। এবার একটু অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখি। এখানে বলা হচ্ছে এইচটিএমএল কেস সেন্সিটিভ ভাষা নয় কেন? অর্থাৎ এইচটিএমএল এ বড় হাতের ছোট হাতের অক্ষর ম্যাটার করে না, সবই সমান। সো এইটাই আর কি তুমি এখানে সুন্দর করে গুছায় লিখবা। বিআর এই ট্যাগকে কেন এমটি বলা হয়? কারণ এর শুরু আছে, শেষ নাই, এবং কন্টেন্টও নাই, এই কারণে একে বলা হয় এমটি। 3 নম্বরে, ওয়েবসাইটের দুইটি অংশ থাকে, গত ক্লাসে পড়াইছি। ওয়েবসাইটের একটা অংশ সার্ভার আর একটা ক্লায়েন্ট, সিম্পল। 4 নম্বরে, ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয়? আজকেই দেখছো ইমেজ ট্যাগ দিয়ে আমরা সুন্দর করে ছবি যোগ করে দিতে পারি, এবং এর কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো ব্যবহার করতে হয়। তাহলে পারা যাবে না? যে কোনো অনুধাবনমূলক কোশ্চেন আসলে পারা যাবে না? পারা যাবে, ভেরি গুড। নাহিন বলছো এখানে 4টা স্প্যান হবে না? না না, 4টা না, 3টা। কলাম কয়টা এটা দেখবা, কলাম কয়টা এটা দেখবা, রো কয়টা এটা দেখবা, তারপর কোন একটা ঘরে তোমার কয়টা কলাম এক হয়ে গেছে ওইটা বুঝবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকও সব পেরে গেলাম। তাহলে এখন ছোট ছোট দুইটা কোশ্চেন সলভ করব, ঠিক আছে? অল্প সময় লাগবে, অল্প সময়। তো আমাদের এটা হচ্ছে যশোর বোর্ডের 24 সালের কোশ্চেন। এই টেবিলটা বানানোর কোড লিখতে হবে, খুবই সহজ, বিশ্বাস করো, খুবই সহজ। এত সিম্পল একটা টেবিল, দুইটা ঘর, একটা সারি, দুইটা ঘর, শেষ। তাহলে আমরা কোনো কথা না বলে কোড লেখা শুরু করি। এখন তো আমরা টেবিলে পারদর্শী। তাহলে আমি এখানে হেড সেকশনটা নামে মাত্র বানায় রাখলাম, তোমরা বাকিটা শেষ করো হেড সেকশনের কাজ। আমি বডি সেকশনে হাত দিলাম। ওকে, তো বডিতে আমাদের কি বানাইতে হবে বলো? একটা টেবিল বানাইতে হবে। ভেরি গুড। টেবিলটাকে যেন শুরুতে কি দিতে হয়? কোনো কথাবার্তা ছাড়া বর্ডার দিতে হয়, নাহলে এটা টেবিলই লাগে না। কত দিবা? কিছু বলা না থাকলে 1 দিবা, সুন্দর। আর কিছু দেওয়ার দরকার আছে? তুমি চাইলে ভাই সেল স্পেসিং প্যাডিং দিতে পারো, বাট আমি এখানে দিব না, নট নেসেসারি। আচ্ছা, আমাদের এখানে একটাই রো তৈরি করা লাগবে, একদম ইজি। তাহলে আমি এই যে একটা রো বানানোর জন্য টিআর ট্যাগ খুলে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, এইবার এই প্রথম সারির প্রথম ঘর এইটা বানানো শুরু করি, তার জন্য টিডি ট্যাগ ওপেন করলাম, ঠিক আছে? এইখানে কোনো রো স্প্যান কলাম স্প্যান কোনো কাহিনী নাই, খুব সিম্পল।
তো টিডি ট্যাগ ওপেন করে আমি যে প্রথম ঘরের ভেতরে যা দেখতে পারতেছি ওইটার জন্য কোড লিখবো। কি দেখতে পারতেছি দেখো তো, এই যে আমি দেখতে পাচ্ছি বাইরে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। এই যে এটা খেয়াল করো, এটা খেয়াল করো, বাইরে একটা কি আছে, আনঅর্ডার্ড লিস্ট। সার্কেল বুলেট পয়েন্ট দিয়ে, এই যে সার্কেল বুলেট পয়েন্ট দিয়ে একটা আনঅর্ডার্ড লিস্ট আছে। তাহলে আমরা সুন্দর মতো এখানে কি করব, আমরা হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট ওপেন করে ফেলবো, যার টাইপ হিসেবে দিব সার্কেল। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে আমরা এবার এই আনঅর্ডার্ড লিস্টের দুইটা আইটেম অ্যাড করি। প্রথম আইটেমটা হচ্ছে তোমার কি বলতো, এ এ তাহলে এলআই ট্যাগের ভেতরে দিলাম এ। বাট বাট এই এলআই ট্যাগ কি ক্লোজ করা যাবে? না, যাবে না। কেন? কারণ আমাদের এখানে নেস্টেড লিস্ট আছে। এই দেখো, এর আন্ডারে দেখো আরো দুইটা জিনিস আছে, এই যে এক্স আর ওয়াই, এর আন্ডারে আরো দুইটা আইটেম আছে। তাহলে ওইটার জন্য তো তোমার লিস্ট করতে হবে, তাই না? তাহলে তোমার কিন্তু লিস্ট ট্যাগ ক্লোজ করলে এখানে হবে না, এই যে লিস্ট ট্যাগ ঠাস করে ক্লোজ করে দিবা হবে না, তোমাকে এর নিচে এই দুইটা জিনিস বানানোর কোড লিখতে হবে। তাহলে এই দুইটা জিনিস কিভাবে আছে, আনঅর্ডার্ড লিস্ট আকারেই আছে, এই যে ডিস্ক বুলেট পয়েন্ট দিয়ে। তাহলে আমরা আরো একটা আনঅর্ডার্ড লিস্ট এখানে ওপেন করব, এটা টাইপ হিসেবে দিব হচ্ছে তোমার ডিস্ক, এবং এখানে আমরা দুইটা আইটেম অ্যাড করব, এক্স আর ওয়াই। বুঝা গেছে? তাহলে দেখো, এই এর আন্ডারে যেই লিস্টটা ছিল ওইটা কিন্তু ভাই বানাই ফেলছি। তাহলে আনঅর্ডার লিস্ট দিচ্ছি ক্লোজ করে, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট দিলাম ক্লোজ করে, এবং আমার এ আইটেমের কাজ শেষ। এই কারণে এ আইটেমের যে এলআই ট্যাগ ওইটাও দিলাম ক্লোজ করে, শেষ। তো আমার এর জন্য কাজ শেষ। এবার সেকেন্ড আইটেম বি, তাহলে এলআই ট্যাগ আরেকটা ওপেন করলাম, এরপরে দিলাম বি। বাট এলআই ট্যাগ ক্লোজ করা যাবে না, কারণ এই যে বি এর আন্ডারে কিন্তু আরো একটা লিস্ট আছে, ঠিক আছে? এই যে এইটা এইটা তাহলে এই লিস্ট বানানোর জন্য আরো একটা আনঅর্ডার লিস্ট ওপেন করতে হবে। তো এখানে হচ্ছে দেখো, বি এর নিচে একটা আনঅর্ডার লিস্ট ওপেন করে নিলাম, টাইপ আগের মতোই ডিস্ক। একটাই আইটেম জেড, তাহলে একটা এলআই ট্যাগ ওপেন করে জেড দিয়ে দেই, এলআই ট্যাগ ক্লোজ, এবং তার সাথে সাথে আনঅর্ডার্ড লিস্টও ক্লোজ। তার মানে কি হলো, এই যে আমার বি এর আন্ডারে যে লিস্ট এটা বানানো শেষ। তাহলে আমি বি এর জন্য এলআই ট্যাগটা ক্লোজ করে দিলাম। ফাইনালি আমার এই প্রথম ঘরের যে লিস্টের কাহিনী সেটা শেষ। তাহলে এই যে একদম উপরে যে আনঅর্ডার লিস্টটা ওপেন করছিলাম ওইটা ক্লোজ করতে হবে, দিলাম ক্লোজ করে, শেষ। তাহলে দেখো, আমার এই টেবিলের প্রথম ঘরের কাহিনী কিন্তু শেষ। এইবার দ্বিতীয় ঘরের এই সিম্পল জিনিসটা বানাইতে হবে। আমি পরের পেজে চলে যাই। হ্যাঁ, পরের পেজে চলে গিয়ে আমি হচ্ছে দ্বিতীয় ঘরটা ওপেন করি। দ্বিতীয় ঘর ওপেন করব হচ্ছে একটা টিডি ট্যাগ দিয়ে। এই যে টিডি ট্যাগ দিলে আমার প্রথম সারির এই দ্বিতীয় ঘরটা ওপেন হইলো, ঠিক আছে? এরপর এখানে যে এই লগ 10 বেজ এক্স স্কোয়ার এই লেখাটা এখানে আনতে হবে, ঠিক আছে? তাহলে আমরা, আচ্ছা, একটা কাজ করতে পারো তুমি চাইলে, এটা যেহেতু একদম মাঝখানে বসছে, তুমি হচ্ছে এই টিডি ট্যাগের অ্যালাইনমেন্ট হিসাবে তুমি হচ্ছে এখানে সেন্টার ভ্যালু দিয়ে দিতে পারো। তাহলে লেখাটা একদম মাঝখানে বসবে, এই যে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, এরপর আমরা লেখাটা লিখি। হ্যাঁ, লগ 10 বেজ এক্স স্কোয়ার, এটা ছিল আমাদের লেখা। তাহলে লগ, এটা তো নর্মাল অ্যাজ ইট ইজ বসবে। 10, এটা হচ্ছে লগের পায়ের নিচে বসবে। তাহলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ওপেন করব, ওপেন করে 10 দিব। তাহলে এই 10টা চলে যাবে হচ্ছে লগের পায়ের নিচে। ওকে, তাহলে সাবস্ক্রিপ্ট ট্যাগ ক্লোজড। তাহলে লগ 10 বেস এইটুকু হয়ে গেল। এবার এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মাথার উপরে উঠাইতে হবে 2, তার জন্য কি সুপারস্ক্রিপ্ট ট্যাগ ওপেন করে দিব 2। তাহলে এই 2 চলে যাবে এক্স এর মাথার উপরে, সুপারস্ক্রিপ্ট ট্যাগটা ওপেন করলাম। তাহলে এইটুকু কোডের আউটপুটটা কি হবে, এই যে এলওজি, এটা নর্মাল টেক্সট, তার পাশে 10 বসবে পায়ের কাছে, তারপর এক্স নর্মাল, এক্স এর মাথায় 2 যাবে হচ্ছে সুপারস্ক্রিপ্ট হিসেবে। এই যে এই অংশটুকু কিন্তু আমার সুন্দর মতো কাজ করবে, ঠিক আছে? তাহলে আমার এই যে দ্বিতীয় ঘরের যে লেখা সেটাও কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে আমি দ্বিতীয় ঘরের ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। তার সাথে সাথে আমাদের এই প্রথম রোয়ের কাজ শেষ। তাহলে আমরা কিন্তু প্রথম রোয়ের জন্য যে টিআর ট্যাগটা ওপেন করছিলাম সেটাও ক্লোজ করে দিতে পারি। এবং আমাদের টেবিলটা যেহেতু একটা রো বিশিষ্ট ছিল, সো আমাদের এখানে টেবিল ট্যাগটাও কিন্তু আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। তার সাথে সাথে আমাদের বডি ট্যাগটাও ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি এইচটিএমএল কোড শেষ, সো আমি এইচটিএমএল কোড ট্যাগটাও ক্লোজ করে দিচ্ছি। দ্যাটস ইট। তাহলে খুবই সিম্পল, দুইটা ঘর নিয়ে আমাদের কাজ করতে হয়েছে, কোনো টেনশন নাই, ঠিক আছে?
দেখে দেখে বসাবা। ওকে, তো আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে রিসেন্ট একটা কোশ্চেন, এরকম কোশ্চেন তোমার বড় আসতে পারে, স্ট্রাকচার ফলো করবা। ঠিক আছে, আমাদের লাস্ট কোশ্চেন, এটাও খুবই সিম্পল। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ডে 24 সালের প্রশ্ন। দেখো এখানে বলছে যে দুইটা চিত্র আছে, বেসিক্যালি দুইটা ওয়েব পেজ, দুইটা আলাদা আলাদা ওয়েব পেজ, এটা ওয়েব পেজ 1, এটা ওয়েব পেজ 2। আমাদের কোশ্চেনে বলছে চিত্র এক কোনটা, চিত্র এক কোনটা, এই যে এটা চিত্র এক। তো এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজ 1, ঠিক আছে। এই ওয়েব পেজে 1 এর ভেতরে তুমি যা দেখতে পারতেছো, এই যে এই সিম্পল জিনিস, এইটা আনতে হইলে HTML কোড কি লিখতে হবে, খুবই সিম্পল, 4-5 লাইনের কোড হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের এই আউটপুটটা আনার জন্য যে কোডটা লিখতে হবে সেটা শুরু করি আমরা। তো আমি হচ্ছে HTML ট্যাগটা ওপেন করে ফেলি, হেড সেকশনটা বরাবরের মতো কোনো উদ্দেশ্য ছাড়া ওপেন করে ক্লোজ করে দিলাম। আমাদের মেইন কাজ বডি সেকশনে, সো বডি সেকশনে চলে গেলাম। তো আমাদের প্রথমেই দেখো বুক লিস্ট লেখাটাকে একটু বোল্ড করে আনতে হবে, আবার আন্ডারলাইনও করতে হবে, ঠিক আছে। তো তুমি এটা দুইভাবে করতে পারো, তুমি এটাকে হেডিং ট্যাগ ইউজ করে তোমার বোল্ড করতে পারো, আবার চাইলে বোল্ড ট্যাগ ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি হচ্ছে এটাকে বোল্ড ট্যাগ ইউজ করে করব। আমি যেটা করব, প্রথমে হচ্ছে তোমার আন্ডারলাইন ট্যাগ ওপেন করলাম, কারণ আমার লেখা যা এখানে আমি দেখতেছি প্রথম লাইনে সব কিন্তু আন্ডারলাইন আকারে আছে। এই যে আন্ডারলাইন ট্যাগটা ওপেন করলাম। তারপর বুক লিস্ট লেখাটা যেহেতু আমি বোল্ড করে আন্ডারলাইন করবো, এই কারণে যে এখানে একটা বোল্ড ট্যাগ ওপেন করলাম, ঠিক আছে। তারপর আমি এর ভেতরে দিয়ে দিলাম এই যে বুক লিস্ট, তারপর একটা কোলন। সো আমার লেখাটা এখানে বসে গেল। সো আমি বোল্ড ট্যাগটা ক্লোজ করে দিলাম, আর ফাইনালি আন্ডারলাইন ট্যাগটাও এখানে ক্লোজ হয়ে গেল। সো আমার এই যে বুক লিস্ট যেই অংশটা আছে এটা কিন্তু সুন্দর মতো পেজে আউটপুট আকারে চলে আসবে, ঠিক আছে, যেরকমভাবে এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট এই সিম্পল 3টা লিস্ট আইটেম অ্যাড করতে হবে। বাট এখানে ক্যাচটা হচ্ছে এই 3টা লিস্ট আইটেম 3 রকম সিম্বল দিয়ে কিন্তু বুলেটিং করা আছে, বুঝতে পারছো। তাহলে তোমাকে কিন্তু 3টা আলাদা আলাদা আনঅর্ডার্ড লিস্ট ওপেন করতে হবে। এটা একটা আনঅর্ডার্ড লিস্ট দিয়েও করা যায়, বাট ওই ক্ষেত্রে আবার লিস্ট ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা একটু ডিফিকাল্ট তোমাদের জন্য। তো আমি সিম্পল তোমার সলিউশনটাই এখানে দেখাই, যে 3টা আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা হচ্ছে এই 3 ধরনের সিম্বল দিয়ে বুলেটিং করব, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে এই লিস্টিং এর পার্টটা ইমপ্লিমেন্ট করে ফেলি। তো প্রথম যে আনঅর্ডার লিস্ট আছে, এই যে একটা আইটেমের আনঅর্ডার লিস্ট, এটাকে হচ্ছে আমার ডিস্ক আইকন দিয়ে দেখাতে হবে। তাহলে আমি যে একটা আনঅর্ডার লিস্ট ওপেন করলাম, এটার টাইপ হিসেবে দিব হচ্ছে ডিস্ক। এটার একটাই আইটেম, সো একটা এলআই ট্যাগ, যার ভেতরে থাকবে এই যে বাংলা লেখা। এলআই ট্যাগ ক্লোজ, আমার প্রথম আনঅর্ডার্ড লিস্ট শেষ। সো আনঅর্ডার্ড লিস্টও ক্লোজ, শেষ। এরপর ইংলিশটাকে কিসের আইকনের পাশে দেখাইতে হবে, স্কয়ার। তাহলে আরো একটা আনঅর্ডার্ড লিস্ট ওপেন করলাম, টাইপ হিসেবে দিলাম স্কয়ার, একটাই আইটেম ইংলিশ, তাহলে এলআই ট্যাগের ভেতরে দিলাম ইংলিশ। সো আমার সেকেন্ড আনঅর্ডার্ড লিস্টও শেষ, এটাকে দিলাম ক্লোজ করে। লাস্ট আইসিটি, এটাকে দেখাইতে হবে একটা সার্কেলের পাশে। তাহলে আনঅর্ডার্ড লিস্ট ওপেন, টাইপ দিলাম সার্কেল, মানে যত টাইপ শিখছো সবই এখানে কাজে লাগতেছে। টাইপ দিলাম সার্কেল, একটা আইটেমই আছে, এলআই এর পাশে দিয়ে দিলাম আইসিটি। তাহলে এলআই ট্যাগটা দিলাম ক্লোজ করে, আনঅর্ডার্ড লিস্টটা আমার এখানে ক্লোজ হয়ে যাবে। সো আমার দেখো আমার লিস্টিং এর কাজ কিন্তু সব শেষ। সো বডি সেকশনের মেইন কাজ শেষ। তো ফাইনালি আমি হচ্ছে এখানে বডি ট্যাগটাকে দিব ক্লোজ করে, আর তার সাথে সাথে আমাদের HTML এর কোড শেষ, সেই HTML ট্যাগটাকেও দিলাম ক্লোজ করে, শেষ। সবাই একটু এক নজর দেখে নাও, হ্যাঁ। আশা করি এই কোড লেখার সময় ফলো করছো। এখন একটু ওভারঅলটা দেখো, ওভারঅলটা দেখে একটু বোঝার চেষ্টা করো যে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা। ওকে, আমাদের হচ্ছে ক্লাস শেষ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারো। ডিস্ক কি, ডিস্ক হচ্ছে একটা সার্কেল যার ভেতরেরটা হচ্ছে কালার দিয়ে ফিল আপ করা থাকবে, ঠিক আছে, এটাই একটা শেপ। ঠিক আছে, সো আমি ওভারঅল একটা সামারি যদি বলি যে আসলে আমাদের এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি বেশি, এটা এই আজকে ক্লাস করার সময় তুমি ফিল করতে পারছো যে টেবিলের পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। স্যাররা যখন কোশ্চেন করে, স্যার ম্যাডামরা যখন কোশ্চেন করে, তারা দেখা যায় এক টেবিলের ভেতরে সব HTML এর কনসেপ্ট একসাথে ঢুকায় দেয়, ঠিক আছে। সো তোমার আর কি টেবিলের পার্টটা আলাদা করে একটু জোর দিতে হবে, তার পাশাপাশি বেসিক যে HTML ট্যাগগুলো সম্পর্কে দেখছো ওইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। মানে ওভারঅল টেবিলের ইমপ্লিমেন্টেশনটা ক্লিয়ার থাকতে হবে, এটা আসার চান্স বেশি।
ও আচ্ছা, তোমরা এই যে অনেকে এইটার কোড জিজ্ঞাসা করতেছো, ইকুয়াল কিভাবে, এইগুলো নর্মাল, ইকুয়াল নর্মালি দিবা। এটা তো আমরা গত ক্লাসে দেখছিলাম একটা এরকম এইচ প্লাস ও হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কোয়ার, ওখানেও তো দেখছিলাম। ওকে ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আবার হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা আইসিটি পড়ো, একটু জিনিসগুলা গুছায় নিয়ে আসার চেষ্টা করো। আজকে ক্লাসে যা দেখাইছি তার উপর বেস করে হচ্ছে তুমি হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে পরবর্তীতে পরীক্ষার সময় হচ্ছে বেশি গুরুত্ব দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।